বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে দেশে বিদেশে করোনার সবশেষ আপডেট, আক্রান্তদের চিকিৎসা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং করোনার প্রভাব অর্থনীতি এবং জীবনযাত্রায় কি, এসব বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আজকে বেশ কয়েকজন অতিথিকে। আপনারাও এই আলোচনায় যুক্ত হতে পারেন, জানাতে পারেন আপনার অভিজ্ঞতা অথবা প্রশ্ন করতে পারেন আমাদের পর্দায় দেখানো নাম্বারে। আমরা অতিথিদের কাছে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো জানতে পারবেন। আজকে আলোচনায় যুক্ত হয়েছেন যারা, প্রথমে তাদের সঙ্গে আপনাদের সবার পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ, আমাদের সঙ্গে রয়েছেন অনলাইন টেলিমেডিসিনের সরকারি অনলাইন পোর্টাল স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী ডক্টর নিজামুদ্দিন আহমেদ, আমাদের সঙ্গে রয়েছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এস.এম. মুইজ্জুল আকবর চৌধুরী। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানটি করোনার আপডেটগুলো নিয়ে আলোচনা করব, করোনা থেকে মুক্ত থাকতে আমাদের করণীয় এসব বিষয় নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরু করবার আগে আজকের সবশেষ আমাদের দেশে এবং বিশ্বে করোনা ভাইরাসের গতি প্রকৃতিগুলো একটু জানতে চাই। আমাদের কাছে সবশেষ যে তথ্যগুলো রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তর আজ দুপুরবেলা যে ব্রিফিংয়ে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো আমি আবার একটু জানাতে চাই আমাদের দর্শকদের জন্য। গত 24 ঘন্টায় আমাদের দেশে আক্রান্ত হয়েছেন নতুন করে 564 জন এবং এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 7,667। গত 24 ঘন্টায় মারা গিয়েছেন আরও 5 জন এবং মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত 168 জন। এই সময় সুস্থ হয়েছেন 160 জন, এর মধ্যে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 10 জন। আর গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 4,965 জনের এবং এ পর্যন্ত শুরু থেকে মার্চ থেকে আজকে এপ্রিলের 30 তারিখ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে আমাদের দেশে মাত্র 64,666 জনের। এই হলো আমাদের দেশের আজকের চিত্র। আমরা একটু সারা বিশ্বের করোনা পরিস্থিতি দেখে নেব। বিশ্বের আজ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 2,30,379 জন, মোট আক্রান্ত 32,57,957 জন এবং এ সময় সুস্থ হয়েছেন 10,28,686 জন। এখনও হাসপাতালে শারীরিক জটিলতা নিয়ে যারা জটিল রোগী, এরকম রোগীর সংখ্যা 54,751 জন। আমরা গতকালও যেমনটি বলেছিলাম যে সুস্থ হওয়ার হার কিন্তু বেশি। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার হার এখন পর্যন্ত 82% এবং মৃত্যুর হার 18%। এই হলো করোনার সব দেশে এবং বিদেশের অবস্থা। আমরা আলোচনাটা শুরু করতে চাই। আমরা দেখেছি যে আমাদের দেশে যে তথ্য সেগুলো কখনো কখনো বাড়ছে এবং কমছে। আমাদের দেশে সংক্রমণ এবং মৃত্যুর গ্রাফটা এক এক দিন এক এক রকম হচ্ছে, কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে। কিন্তু করোনার আমরা যদি আমেরিকা এবং ইউরোপের দেশগুলো যারা বেশি বিপর্যস্ত সেগুলোর দিকে দেখি, তাদের কিন্তু যখন গ্রাফটা উঠছিল সংক্রমিত মানুষের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা, সেটা একেবারে যখন পিকে যায় অনেক বেশি। কখনো গ্রাফটা এরকম হয়নি, কখনো কমেছে কখনো বেড়েছে, অতটা না। আমাদের দেশে গতকালকে যা ছিল সংক্রমিত মানুষের সংখ্যা, তার চেয়ে আজকে সংক্রমিত মানুষের সংখ্যা যেমন কমেছে, মৃত্যুর সংখ্যাও কমেছে। আমি খান আবুল কালাম আজাদ, আপনার কাছ থেকে এই বিষয়টি থেকে এই আলোচনাটা শুরু করতে চাই। আমাদের দেশে এই সংক্রমণের হার এবং মৃত্যুর হারে গ্রাফের এই চিত্র কেন, বিশ্বের সাথে তুলনা করে যদি বলেন যে আমরা কি সঠিক চিত্র পাচ্ছি? ধন্যবাদ। এই যখন আমরা একটি মাত্র কেন্দ্রে পরীক্ষা করছিলাম, অর্থাৎ আইডিসিআর এ, তখন তো আমাদের এত বড় ব্যাপ্তি নিয়ে পরীক্ষা করার সুযোগ ছিল না। তো সেটা একটা ফ্যাক্টর ছিল। তারপরে যখন আমরা বিভিন্ন জায়গায় টেস্ট করার সুযোগ পেলাম, তখন সামগ্রিকভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের একটা চিত্র পাওয়া যেতে লাগলো। এবং সেই হিসাবে আমরা দেখছি যে এই গ্রাফটা আসলেই বেশ বৈচিত্র্যময়, যেটা অন্য দেশের তুলনায়। আমরা এখনো বলব না যে আমরা একটা ডিসেন্ডিং বা ফ্ল্যাট অবস্থায় রয়েছি বা একটা প্ল্যাটুতে পৌঁছে গিয়ে আস্তে, আস্তে ডিক্লাইন করব। এখনো বলছি না। আমাদের এই হারটা দেখা যাচ্ছে। এটা হতে পারে যে সমস্ত মানুষরা রিপোর্ট করছেন, যারা হসপিটালে যাচ্ছেন এবং তাদের মধ্যে যাদের রিপোর্ট গুলো করা হচ্ছে, তাদের মধ্য থেকেই এই জিনিসটা তো আসছে। সেটা একটা।
তো আমরা সেই হিসাবে বলবো এখনো আমাদের অনেক মানুষ যারা আপনার সাইলেন্ট ক্যারিয়ার, তারা আসলে পরীক্ষা করতে যাচ্ছেন না। তারা বিভিন্নভাবে সমাজে থাকছেন এবং তাদের মধ্য থেকে পরীক্ষার হারটা আসলেই কম। যারা হয় একটা হলো যে রিয়েলি তাদের মধ্যে অসুখটা রয়েছে, তাদের একটা গ্রুপ যাচ্ছেন, অথবা যাদের আতঙ্ক, এই গ্রুপ অফ পিপল যাচ্ছেন। এই দুটো গ্রুপের মধ্যে যখন আমরা পরীক্ষা করে দেখছি তখন এটা দেখা যাচ্ছে যে এইরকম উত্থান-পতনটা হচ্ছে। ট্রুলি স্পিকিং যদি আপনার যতজন মানুষ সত্যিকারভাবে আক্রান্ত হয়ে রয়েছেন, তাদের যদি আমরা চিত্রটা দেখতে পাই তাহলে হয়তোবা একটু বেশি পাবো। আরেকটা গ্রুপ অফ পিপল যাদের আমি বলব তারা এডুকেটেড ক্লাস অফ পিপল, তারা কিন্তু আইসোলেশন এর ফর্মুলাটা এবং তারা কোয়ারেন্টাইন এর যে ফর্মুলা এটা মেনে চলছেন। তারা বাসায় থাকছেন, তাদের যদি খুব বেশি প্রয়োজন না হয়, তারা বাইরে যাচ্ছেন না। তাদের মধ্যে একটা অংশের কিন্তু কিছু সিম্পটম রয়েছে, তারপরে তারা সেটা প্রিকশনারি ব্যবস্থা নিচ্ছেন। কারো আবার সিম্পটম নেই। তখন তারা বাসায় থাকছেন, কোয়ারেন্টাইন এর বিধি মেনে চলছেন। যার ফলে যে পরিমাণ আমাদের মানুষ এই মুহূর্তে এসে টেস্ট করবেন, সেটাও একটা ব্যাপার আমাদের কাছে, যে এই জিনিসটা যদি আমরা আরো বের করতে পারি, আরো বাড়াতে পারি, তাহলে হয়তোবা আরো সম্যক চিত্রটা পাওয়া যাবে। তবে আরেকটা ব্যাপার হলো যে আমাদের এই যে টেস্ট যে এখন আমরা বাড়াচ্ছি এবং টেস্ট যেটা আপনার দেখবেন যে গত ১৫ দিনে যে টেস্টের যে সংখ্যাটি বেড়েছে, এখন প্রায় ৬৫,০০০ এর মতো টেস্ট আমাদের দেশে হয়ে গেছে। এবং এটা একটা ভালো লক্ষণ যে এতে আমরা অনেক বেশি আপনার মানুষকে আমরা পরীক্ষা করার সুযোগ পাচ্ছি। এবং আমার মনে হয় যে আরো অনেকগুলো জায়গায় সুযোগ রয়েছে, যেগুলো জায়গায় এই টেস্টটা করলে সত্যিকারের চিত্রটা আরো বেরিয়ে আসবে এবং তখন আমরা এই টোটাল নাম্বার অফ কেসটা রিয়েলি কতটুকু সেটুকুন আমরা বলতে পারবো। এবং এই যে ৬৫,০০০ এর মতো বা ৬৪,৬৬৬ জন আপনার টেস্ট করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ওই কি বলে? এই পর্যন্ত অ্যাফেক্টেড আমরা দেখতে পাচ্ছি ৭,৬৬৭ জন। তো এই যে আমাদের যে মা আ আ বা ব্যাপারগুলো এবং গতকালকে আপনার ৪,৯৬৫ টা টেস্ট করা হয়েছে। তাহলে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের কেস ডিটেকশন ও বেড়েছে। তো সেইজন্য আমরা বলব যে এখনই আমাদেরকে মানে এক্সাক্ট চিত্রটা সম্বন্ধে বলা যাবে না। আমাদের এর গতি প্রকৃতি এবং আমাদের লোকজনের যে চলাফেরা, লোকজনের যে রিপোর্টিং, লোকজনের যে কনট্যাক্ট ট্রেসিং এর যে আমাদের ফর্মুলা বা এফেক্টেড লোকজনের রিয়েলি হসপিটালে যাওয়া, তার একটা মাত্রার উপর নির্ভর করে বলা যাবে যে আরো কয়েকদিন পরে যে এক্সাক্টলি আমাদের চিত্রটা কেমন। এটা কি একই রকম প্ল্যাটুতে রয়েছে? নাকি আপনার গ্রাফিক্যালি এটা একটু আবার ডিক্লাইন করবে? তো যেটা হলো যে আমাদের ডেথ রেটটা একটা হতে পারে যে আমাদের অনেকগুলো হসপিটাল এখন কিছুটা সার্ভিস দিচ্ছে। লোকেরাও ওরিয়েন্টেড হচ্ছেন এবং হসপিটাল গুলো সার্ভিস দেওয়ার জন্য হয়তোবা আমরা ডেথ রেটটা কমাতে পারবো এবং আমরা আশা করছি ২ বা ১ দিনের মধ্যে আপনার ঢাকা মেডিকেল কলেজের কোভিড সেকশনটা চালু হয়ে গেলে সেখানেও একটা আমাদের সেকশন অফ পিপল তারা চিকিৎসা পাবেন। তখন আমরা আরো বেশি টেস্ট করতে পারবো। তারা আমাদের কাছে থাকবেন এবং তাদের মধ্যে চিকিৎসা পাবেন। তাদের মধ্যে আমাদের কি করে তাদেরকে সুস্থ করা যায় তার একটা প্রগাঢ় প্রচেষ্টা থাকবে এবং এতে আশা করি আমরা আরো যে ফাইট করছি সবাই মিলে সারা দেশে, সেই ফাইটটা আরো জোরদার হবে এবং আমরা বেশি সংখ্যক মানুষকে উপকার করতে পারবো। এবং এরপরে যদি দেখা যায় যে আমাদের যে ৪ টা প্রাইভেট হসপিটালকে আমাদের সুযোগ দেয়া হচ্ছে, যেখানে হসপিটালে রোগী ভর্তি হবে এবং তার টেস্ট করা যাবে। তখন এটাও আমাদের সক্ষমতাকে একটা সমৃদ্ধ করবে। আমরা তখন আরো নাম্বার অফ পেশেন্টস কে এক্সামিন করতে পারবো। তখন আমাদের কিন্তু আরো একটা চিত্র আসবে যারা হয়তোবা আপনার মাইল্ড কেসে বাসায় রয়েছেন বা তারা নিজেরা নিজেদেরকে আইসোলেশন এ রেখেছেন। এদের এরকম একটা বড় গ্রুপ কিন্তু তখন টেস্ট করা যাবে এবং তখন হয়তো রিয়াল নাম্বারের কিছুটা আরো কাছাকাছি আমরা পৌঁছাতে পারব। তো আমার ডক্টর মনে হয় আজাদ, ডক্টর আজাদ, আপনি একটি কথা বলেছেন যেটা সাইলেন্ট ক্যারিয়ার। ইয়া হয়তো মানে লক্ষণ প্রকাশিত হয় নাই বা লক্ষণ হয়তো প্রকাশ পায় নাই, কিন্তু তিনি করোনা ভাইরাসটি বহন করছেন নিজের অজান্তে। সেটি তো একটু বিপজ্জনক। কারা বহন করছে, কে বহন করছে এবং তিনি বাইরে চলাফেরা করছেন। এ এটি এটি লক্ষণ কখনো প্রকাশিত হচ্ছে, কখনো প্রকাশিত হচ্ছে না। এটি কেন? এবং যদি লক্ষণ আমরা জানতে না পারি কিন্তু মেলামেশা করছে, বাইরে যাচ্ছে,
সেটা কিভাবে ফাইন্ড আউট হবে? সেটা কিভাবে ট্র্যাক করা যাবে? রাইট। আপনি জানেন যে যেকোনো ভাইরাল ডিজিজে আপনার দেখা যাচ্ছে যে কতগুলো আপনার প্যাটার্নে একটা মানুষের শরীরে রোগটা আ আ বা ভাইরাসটা আক্রমণ করে। একটা হচ্ছে যে তার অ্যাসিম্পটোমেটিক করলো, তার কোনো অসুবিধা হলো না। ২ থেকে ৩ দিনের মধ্যে তিনি ভাইরাসটাকে সেরে আউট করে দিলেন, ভালো হয়ে গেলেন। একটা হলো খুব সামান্য ফ্লুর মতো ইলনেস হলো। তারপরে সেই ফ্লুটা তার ৫ থেকে ৭ দিনের মধ্যে ভালো হলো, তারপর চলে গেল। একটা গ্রুপ অফ পিপল তাদের হলো এই ভাইরাল ইনফেকশন থেকে তাদের একটা কমপ্লিকেটেড ইনফেকশন এ চলে যাচ্ছে। সেটা একটা গ্রুপ। কিন্তু যেকোনো ভাইরাসেরই অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার থাকে। করোনার এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, করোনার একটা সেকশন অফ পিপল তাদের ১ নম্বর হচ্ছে অ্যাসিম্পটোমেটিক থাকছে। এটা 20-25%। একটা গ্রুপ অফ পিপল আপনার খুব মাইল্ড সিম্পটম করছেন। তাদের মিলিয়ে আমরা দেখা যায় যে 80-85% পেশেন্ট এরকম থাকে। 10-15% এর হলো যাদের একটু নিউমোনিয়ার মতো হয়, তাদের হলো অক্সিজেনের প্রয়োজন হয়। আর 5% তাদের ইনটিউবেশন করা লাগে, তাদেরকে আপনার ভেন্টিলেটর দেয়া লাগে। এ হচ্ছে মোটামুটি একটা চিত্র যেটা দিয়ে আমরা বুঝতে পারি। তো অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়াররা হচ্ছে সবচাইতে ভয়াবহ বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছেন। কারণ তারা অ্যাসিম্পটোমেটিক থাকলেও ভেতরে যে প্যাথোজেনেটিক মেকানিজমটা রান করে সেটা কিন্তু রান করতে থাকে। এবং দিন যত যাচ্ছে আমরা কোভিড এর বিভিন্ন রকমের আ হালচিত্র বুঝতে পারছি যে তারা শরীরের ভেতরে কি করে। আমরা শুধু মনে করতাম যে ফুসফুসে গিয়ে তারা নিউমোনিয়ার মতোই করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো কতগুলো জটিল পরিস্থিতি তৈরি করছে এই কোভিড ইনফেকশন। তাহলে তাই যদি হয় তাহলে দেখা যায় যে সাইলেন্ট যারা রয়েছেন তাদের একটা সেকশন যদি হঠাৎ ভঙ্গুর হয়ে পড়েন, তাদের কিন্তু সিভিয়ার একটা অবস্থা তৈরি হতে পারে এবং যেটা কিন্তু খুব মারাত্মক বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। ২ নম্বর হলো এই যারা সাইলেন্ট রয়েছেন তাদের কোনো অসুবিধা নাই। তারা মনে করছেন আমি তো হেলথি, I don't have any symptom. আমি তাহলে সাধারণের মতো যেতে পারি। আমি আ মা অসচেতন থাকলে কোনো অসুবিধা নেই। তিনি মাস্ক পরছেন না। তিনি বাসায় এসে সবার সাথে এমন ভাবে মেলামেশা করছেন, যেখানে কোনো রকমের নিরাপদ দূরত্ব বজিয়ে রাখছেন না। সবার সাথে একই সাথে কথা বলছেন, একই সাথে খাবার খাচ্ছেন, একই সাথে ওয়াশরুমে যাচ্ছেন, সবাই একই সাথে ঘুমাচ্ছেন। এইজন্য কিন্তু ছড়িয়ে যেতে পারে। আপনি দেখেন যে নারায়ণগঞ্জে গত ২ দিন আগে আমরা যে দেখলাম যে এক বাসায় একজন ডক্টর সাহেবের বাসা। ওখানে তাদের ১ তলা, ২ তলা, ৩ তলা মিলিয়ে হয়তোবা পুরো ফ্যামিলি থাকে এবং তাদের ওখানে ১৭ জন মানুষ ইনফেক্টেড হয়ে গেছে। এবং এটা হলো ওই ডক্টর সাহেবের সচেতনতার জন্য তিনি পরীক্ষা করেছেন বলে দেখেন পাওয়া গিয়েছে যে এই ১৭ জন একই সময় একই পরিবারে সবাই ইনফেক্টেড। এবং আমরা কিছু সাংবাদিকও দেখেছি আরো ২-৩ সপ্তাহ আগে যাদের একজনের ইনফেকশন হয়েছিল। তার ফ্যামিলি, তার ওয়াইফ, তার বাবা, মা, শ্বশুর-শাশুড়ি ইভেন তার ৩ মাসের বাচ্চাটিও ইনফেক্টেড হয়ে গেছে। তাহলে এই যে সাইলেন্টলি এটা বাসার ভেতরে এবং বাইরে ২ জায়গায় কিন্তু একটা বিপজ্জনক অবস্থায় থাকে। বাইরেও তিনি সংক্রমণটা করিয়ে দিতে পারেন এবং সবচাইতে ভয়াবহ হচ্ছে যে তার একটা বিরাট পরিবারের অংশ তারা বাসায় রয়েছেন। তারা কিন্তু নিরাপদে থাকার চেষ্টা করছেন, কোয়ারেন্টাইন এ রয়েছেন, লকডাউন এর মধ্যে রয়েছেন। কিন্তু আমার যে মেম্বারটি অ্যাসিম্পটোমেটিক বাইরে ঘুরে বেড়াচ্ছেন, তিনি কিন্তু ইনফেকশনটা এনে বাসার মধ্যে দিয়ে দিতে পারেন। সেইজন্য এটা আমাদের জন্য বিপজ্জনক। এখন আমাদের যার জন্য বলা হয়, আমেরিকা একসময় একটা পলিসি তৈরি করল যে সবাইকে টেস্ট করতে হবে। আপনার যদি মাথা ব্যথা হয় তাহলে টেস্ট করতে হবে। আপনি চোখে কম দেখছেন, আপনার টেস্ট করতে হবে। নাকে কম শুনতে পাচ্ছেন, আপনার টেস্ট করতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি তার ফুসফুসে এম্বোলিজম হচ্ছে, তার স্ট্রোকের মতো ফিচার হচ্ছে। তার সিভিয়ার ইনফেকশন হয়ে সেপ্টিসিমিয়ায় তো মারা যাচ্ছেনই। তাহলে এই যে বিভিন্ন রকমের প্রেজেন্টেশন হচ্ছে, এগুলো আমাদেরকে সচেতন করে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। আমাদের কি ডক্টর আজাদ আমাদের তো এত টেস্ট করার এত সক্ষমতা এখনো নাই। আমরা গত ২ মাসে করেছি মাত্র ৬৬,০০০। আমরা আসছি আপনার কাছে আবার। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন টেলিফোনে। তিনি প্রশ্ন করতে চান। আ তো কে হ্যালো, কে বলছেন? বলছেন? কোত্থেকে বলছেন? আ হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মুসা গাজীপুর থেকে। জি, গাজীপুর থেকে মুসা সাহেব বলেন না। কি আমরা এখনো আইসিডিসিআর এর ইয়ার থেকে দেখতেছি যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য। বাট আমার প্রশ্নটা হলো যে গাজীপুর গার্মেন্টস ফ্যাক্টরি গুলো যে খোলা, এগুলোতে রোড থেকে যখন লোকজন যাচ্ছে তখন তো আসলে তারা সামাজিক দূরত্ব মেনটেন করতেছে না। রোড থেকে যখন যায়, একটা ফ্যাক্টরি যখন শুরু হয় সকাল ৮টায় ৭টায়, তখন আসলে ওইভাবে কিন্তু তারা দূরত্ব বজায় রেখে তারা ফ্যাক্টরিতে ঢুকতেছে না। বাট যখন ছুটি তখন কিন্তু তারা ওভাবে ফ্যাক্টরি থেকে বের হচ্ছে না। রোড থেকে যখন যাচ্ছে সামাজিক দূরত্বটা তখন থাকতেছে না, পুরো রোডই ব্লক হয়ে যাচ্ছে যখন গার্মেন্টস ছুটি হয়ে যাচ্ছে।
জি, ধন্যবাদ বশির সাহেব। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমাদের অতিথিরা জবাব দেবেন। আমি একটু ডক্টর আকবর আপনার কাছে আসতে চাই। এস এম মইজুল আকবর চৌধুরী, চট্টগ্রামে। সারা দেশে ডক্টর খান আবুল কালাম আজাদ সারা দেশে একটা চিত্র বলছিলেন যে আমাদের টেস্ট করার অবস্থা, এবং চট্টগ্রামে আমরা দেখছি যে চট্টগ্রামে টেস্ট নমুনা পরীক্ষা করার হারটা অনেক কম এবং সংক্রমিত মানুষও সেখানে কম। আসলে আসলে সেখানকার চিত্রটা কেমন? অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে। আমাদের শুরু থেকেই এই প্যান্ডেমিক সিচুয়েশন শুরু থেকে আমরা একটা কথাই শুনে আসছি, টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট। কিন্তু আজকে সেই যদি ডিসেম্বর থেকে শুরু করি, অনেকগুলো সময় পার করেছি। চট্টগ্রামের বৃহত্তর একটা চট্টগ্রাম, প্রায় ২ কোটি মানুষের জন্য আমাদের টেস্ট ফ্যাসিলিটি হচ্ছে দুটি জায়গাতে। এই দুটো জায়গাতে সর্বোচ্চ সক্ষমতা ১৬০ থেকে ৮০। দেখেন ১৬০ থেকে ৮০ ২ কোটি মানুষের সাথে যদি 160 to 180 ডেইলি স্যাম্পল কালেকশন করে আপনি পরীক্ষা করেন, রেশিও করলে কত কম আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। এই এই হারে যে পরীক্ষা-নিরীক্ষার হারটা কম হওয়ার কারণে আমরা আমাদের টোটাল চিত্রটা পাচ্ছি না। এবং এটার সাথে আরো একটা বিষয় হচ্ছে যেটা সবচেয়ে কিছুটা দুঃখজনক, আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে পিসিআর বেস সেটআপ তৈরি করা হচ্ছে এবং অন্যান্য জায়গাগুলোতেও পিসিআর এর জন্য আমার মনে হয় সেটআপ তৈরি করা একান্ত প্রয়োজন। কারণ এই ১৬০-১৮০ দিয়ে পুরা চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের চিত্র কখনোই উঠে আসে না। এর চেয়ে আরো একটা ভয়াবহ চিত্র আছে। যে ভয়াবহ চিত্রে ডেইলি স্যাম্পল কালেকশন যেগুলো হয়, সেখানে আমরা কিন্তু রেশনিং করি। আমাদেরকে দেখতে হবে রোগীটা কি আসলে সিম্পটোমেটিক নাকি অ্যাসিম্পটোমেটিক। আমরা কখনো কোনো অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের স্যাম্পল কালেকশন সহজে করতেছি না। কোন পেশেন্ট গুলোকে আমরা স্যাম্পল কালেকশন গুলো যেগুলো সিম্পটোমেটিক, কোনো ডাক্তার অথবা কোনোভাবে সে এই পর্যায়ে আসে যে পরীক্ষা না করে কোনো সুযোগ নাই। পরীক্ষা করতেই হবে। এরকম পর্যায়েও যদি দেখা যায় পার ডে ৫০০-৬০০ স্যাম্পল চলে আসে। ৫ থেকে ৬০০ স্যাম্পল যখন পাশে আসে, প্রতিদিন ধরেন ১৬০ কিংবা ১৮০ টা স্যাম্পল হয়। তাহলে দেখা যাচ্ছে 400 প্লাস স্যাম্পল ডেইলি পেন্ডিং পড়ে যাচ্ছে। আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক হয়ে ফলে আমরা আজকে যে রিপোর্টটা শুনছি, আমাদের যে সিভিল সার্জন অফিস থেকে কিংবা ডিরেক্টর অফিস থেকে যে রিপোর্ট, সেটা আসলে আজকের রিপোর্ট না, সেটা ৭ থেকে ৮ দিন আগের রিপোর্ট। এটা আমাদের জন্য, আমরা যারা স্বাস্থ্যকর্মী, আমরা যারা ফিল্ডে কাজ করছি, আমরা চিকিৎসা সেবার সাথে জড়িত, আমরা রীতিমতো একটা বিশাল ভীতির মধ্যে বসবাস করি প্রতিটা মুহূর্তে। আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ আপনাকে দিব। আমার এখানে ধরেন হাসপাতালে একটা রোগী ভর্তি হয়েছে কয়েকদিন ১৮ তারিখ থেকে। এটা ক্যান্সারের পেশেন্ট, অনকোলজি ডিপার্টমেন্টে। আমরা ১৯ তারিখ হাসপাতালে পেশেন্টটাকে ভর্তি করলাম। এখন ওখান থেকে স্যাম্পল গেল। সেই রিপোর্ট আসতে, আসতে ২৭ তারিখ। এই সময়কালে আমার অনকোলজি ডিপার্টমেন্টের সবাই এক্সপোজড হয়েছে পেশেন্ট। ওই রোগীকে কেমোথেরাপি দিয়েছে, ওদেরকে ডিসচার্জ করে চলে গেছে। ইন দ্য মিন টাইম আমার হিসাব করে দেখলাম ২৯ জন আমার হেলথ ওয়ার্কার, ডাক্তার, নার্স এবং সুইপার, অন্যান্য পরিচ্ছন্ন, টোটাল ২৯ জন ওই রোগীর সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। আমরা যখন পাঠালাম যে এদেরকে অবশ্যই টেস্ট করা দরকার, কিন্তু প্রথম দিনে হিস্ট্রি নিল, টেস্ট করার কথা বলল, কিন্তু দুঃখজনক বিষয় হলো আজকে জানানো হলো যে এগুলো পরীক্ষা করা হবে না, এদেরকে কোয়ারেন্টাইনে রাখা হোক। কোয়ারেন্টাইনে যদি কখনো সিমটম থাকে, দেন আফটার দা এই পরীক্ষা নিরীক্ষাগুলো করা হবে। তাহলে আপনি চট্টগ্রাম শহরে বিআইটিডি এবং আমার ভেটেরিনারি হাসপাতালের মাঝখানের হাসপাতালে বসে যদি আমরা টেস্ট ফেসিলিটি এই জায়গায় পেয়ে থাকি, আমাদের অন্যান্য পেরিফেরি উপজেলা লেভেলে প্রান্তিক পর্যায়ে কি অবস্থা আছে সেটা আপনারা অবশ্যই কল্পনা করে নিতে পারছেন। এই ক্ষেত্রে না, এই যে নমুনা পরীক্ষা করতে, এই যে ১৮ তারিখ রোগী ভর্তি হলো, নমুনা নেওয়া হলো ১৯ তারিখ এবং ২৭ তারিখ লাগলো এটার রিপোর্ট পেতে, এই দীর্ঘ সময় কেন লাগছে? এটা কারণ হচ্ছে ওই শুরুতে বললাম, তাদের সক্ষমতা হচ্ছে যে ১৫০ ১৬০ সর্বোচ্চ আমার ওখানে যে ডাক্তাররা আছেন, যারা কাজ করছেন, তারা দিনরাত ২৪ ঘন্টা কিন্তু কাজ করছেন। যাদের পিসিআর মেশিন যে সক্ষমতা আছে, এক শিফটে ৪০ টার মতো করে তারা রিপোর্ট তৈরি করতে পারে। তারা ২ শিফট ৩ শিফট করে কাজ করে কিন্তু মেক্সিমাম আউটপুট দিচ্ছেন। মেক্সিমাম আউটপুটটাও কিন্তু আমার ডিমান্ডের তুলনায় অনেক, অনেক কম। আমার ডেইলি স্যাম্পল কালেকশন যখন ৫০০ হচ্ছে, ওনারা যদি ১৬০, ৭০ কিংবা ৮০ টাও যদি দিয়ে থাকেন, পার ডে কিন্তু ৩০০ প্লাস পেন্ডিং থাকতেছে। এই পেন্ডিং গুলি কভার করতে গিয়ে ওনাদেরকে ৬-৭ দিন করে, প্রথম দিকে ২-৩ দিন ছিল, বাড়তে, বাড়তে এখন ৭ দিন ৮ দিনে গিয়ে পৌঁছেছে।
এভাবে যদি চলতে থাকে আগামী সময়টাতে এমনও আসতে পারে হয়তোবা আমার রিপোর্টের কোনো মূল দরকারই নেই। আমরা রিপোর্টটা পাবোই না। জাস্ট সংখ্যা গণার জন্য আমরা রিপোর্টটা পাবো। তাই আমার আহ্বান থাকবে আপনাকে ধন্যবাদ। আপনার সাথে সংযুক্ত। আমরা যদি দিনের রিপোর্ট যদি দিনের না পাই, তাহলে আমরা যারা আ দুভাবে বঞ্চিত করি। আমার যে রোগীটা আসে, রোগীটা কিন্তু তার চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রাখে। একটা পেশেন্ট যখন বলা হয় সাসপেক্টেড কোভিড, সেই কোভিড পেশেন্টটাকে আমরা যখন চিকিৎসা দিতে যাই, তখন কিন্তু সে কোভিড ছাড়া অন্যান্য অনেকগুলো মরবিডিটি তার সাথে থাকে। ওই মরবিডিটি গুলির চিকিৎসা যখন তার পাওয়ার অধিকার থাকে। কিন্তু এই সাসপেক্টেড রিপোর্ট না পাওয়ার পরে আপনাকে আরো একটা উদাহরণ দিতে পারি। আমার আরেকটা রোগী ছিল খুব খারাপ পেশেন্ট। এটা আগে আপনার একটা অভিজ্ঞতা ডক্টর আকবর, আপনার একটা অভিজ্ঞতা শুনলাম আমরা। একটু আমাদের স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী আপনার কাছেও আসতে চাই, কারণ আপনারা সারা দেশ থেকে অনেক টেলিফোন পান যাদের এ ধরনের লক্ষণ থাকে অথবা টেস্ট করার প্রয়োজন মনে হয়। আপনাদের অভিজ্ঞতা কি যে এইরকম নমুনা সংগ্রহ করার পরে তার কাছে রেজাল্ট যেতে কত সময় লাগে অথবা নমুনা সংগ্রহ করা হয় না? কারণ ডক্টর আকবরের কিন্তু দুটো অভিজ্ঞতা। একটা হলো যে টেস্ট আমরা বলি, ডাক্তাররা বলছেন যে বেশি, বেশি টেস্ট করতে হবে। উনারা নিজেরা টেস্ট করতে চেয়েছেন কিন্তু টেস্ট নমুনা নেওয়া হয়নি, টেস্ট করা হয়নি। এটি একটি। আরেকটা হলো রোগীর দিক থেকে যে অনেক সময় ১৯ তারিখে নমুনা নেওয়ার পরে ২৭ তারিখে রিপোর্ট এসেছে। আপনাদের কি অভিজ্ঞতা? ডক্টর নিজামুদ্দিন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা স্বাস্থ্য বাতায়ন থেকে, আপনারা জানেন স্বাস্থ্য বাতায়ন হচ্ছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের একটা জেনারেল হেলথ সার্ভিস দেওয়ার জন্য হচ্ছে যে ডিজিটাল হেলথ পোর্টাল। আমরা ২০১৬ সাল থেকে এই কাজটা করে আসছি। কোভিড শুরুর আগ পর্যন্ত দিনে আমরা ২৪ ঘন্টায় এখানে 24/7 ডক্টর এবং কাউন্সিলর বসে। আগে বসতো তিনটা শিফটে ৪৫ জন করে ডক্টর এবং ১০ জন করে কাউন্সিলর, এবং আমরা অন অ্যান অ্যাভারেজ কল পেতাম ৪ থেকে ৫,০০০ 24 আওয়ার্সে। কোভিড যেদিন করোনা ভাইরাসের প্রথম ডিক্লারেশন হলো ৮ই মার্চ থেকে কল ড্রামাটিকলি বাড়া শুরু হলো আমাদের, এবং আমাদের আপনার ২৬শে মার্চের পর থেকে আমরা আর ৮০,০০০-এর নিচে কল আমাদের নাই। প্রতিদিনই হচ্ছে ৮০ থেকে ৯০,০০০ কল। গতকালকেও ছিল ৭৫,০০০ কল। তো এই কলের মধ্যে যদি আমি ওই ভাইয়ের সাথে চিটাগাংয়ের ভাই বলেছেন সুন্দর করে, আমি কোরিলেট করি যে ৭৫,০০০ যে মানুষ কল করছে, সেখানে কি কি বিষয়ে কল করছে, তাহলে আপনাদের কাছে একটা কম্প্রিহেনসিভ চিত্রটা আসবে। যে ৭৫,০০০ কল মানে আজাদ স্যার আরো ভালো বলতে পারবে। বাংলাদেশের ধরেন সর্ববৃহৎ হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ এবং মাঝারি ধরনের হাসপাতাল এবং ছোট হাসপাতাল সব মিলে যদি আমরা শুধু আউটডোরকে যোগ করি, তাহলে কম করে অন অ্যান অ্যাভারেজ বাংলাদেশের সব হাসপাতাল মিললে যে আউটডোরে কম করে ৫ থেকে ৭০০ রোগী কিন্তু সারা বাংলাদেশে অন অ্যান অ্যাভারেজ আসে। তো স্বাস্থ্য বাতায়নে যেটা হয় এখন ৭০ থেকে ৭৫,০০০ রোগী কল করে এবং তাদেরকে সেবা দেওয়া হয়। সুতরাং বাংলাদেশ সরকারের এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ যে ১০০টা হাসপাতালের সমপরিমাণ আউটডোর 24 আওয়ার্সে সেবা দেওয়া হচ্ছে, যেখানে এই লকডাউন সিচুয়েশনে মানুষের সেবা থেকে বঞ্চিত অনেকে আমরা বলছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও ভাবতে হবে সেবার যে ওপেনিং গুলো আছে, যেমন ১৬২, ৬৩ স্বাস্থ্য বাতায়ন, 333, এছাড়াও কিন্তু আরো জায়গায় আমাদের অনেক ডাক্তার ভাই বোনেরা সেবা দিচ্ছে। আমাদের কলের যে ধরনগুলো, আমরা ৫০% কলই পাই কিন্তু স্বাস্থ্য বিষয়ক ইস্যুতে। যদি বলি মার্চের পর থেকে এপ্রিল পর্যন্ত কি ধরনের কল পেয়েছি আমরা, 70% কলে ছিল মানুষ প্যানিক। সবাই জিজ্ঞেস করছে করোনা কি, কোথায় হবে, কোথায় আমরা যাব, কেন বন্ধ করা হচ্ছে, আমাদের কি হবে, কোথায় গেলে আমরা টেস্ট করতে পারবো। মানুষের মধ্যে একটা প্রচন্ড প্যানিকিং অবস্থা এখনো বিরাজ করছে, কিন্তু সেই সংখ্যাটা আস্তে আস্তে নেমে এসেছে। তবে এখন যে কলটা আমরা পাচ্ছি এই ফার্স্ট উইক অফ এপ্রিল থেকে এখন পর্যন্ত, সেটা হচ্ছে ৫০% কলই আসছে স্বাস্থ্য সেবার উপরে কিন্তু। এবং আজাদ স্যার পরিষ্কার করে বলেছে যে করোনা ভাইরাসের রূপই বা কেমন, তার প্রকৃতি বা কেমন, তার সাইন সিমটম কেমন, এই সবটাই তো আমাদের কাছে সব জড়িয়ে আছে। যেমন আমার এখানে যে ৫০% মানে ৩৫,০০০ মানুষ গত ২৪ ঘন্টায় কল করেছে, যাদের করোনা রিলেটেড একটা না একটা সিমটম বলে মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু করোনা নাও হতে পারে।
এটা আমাদেরকে মানতে হবে। এই কারণ কলগুলো হচ্ছে যে রিসিভ করার পর যেগুলো নমুনা সংগ্রহ করার মনে করেন আপনারা সেগুলো জি, বা নমুনা কতক্ষণে কত সময় বা কত দিনে সংগ্রহ করা হয় বা হ্যাঁ, টেস্ট রিপোর্ট কত দিনে পাওয়া যায়? আমি ওখানেই বলছি যে আমরা যে কলটা পাই, যে 70,000 কল, এ থেকে আমাদের টেকনিক্যাল প্রোটোকল অনুযায়ী আমাদের ডক্টর অ্যালগরিদম ফলো করে কিন্তু মাইল্ড, মডারেট এবং হাই রিস্ক সাসপেক্টেড কেস আইডেন্টিফাই করা হয়। এবং প্রতিদিনই আমরা স্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু এই রিপোর্টটা প্রতিদিন সকাল 10টার আগে চলে যায়। এখন যারা হাই রিস্ক সাসপেক্টেড কেস, আপনি জানেন যে আহ, মানে ডক্টর অন দ্য কল যখন অ্যাসেসমেন্ট করছে, ডায়াগনোসিস করছে, নট নেসেসারিলি সেই সবাই কিন্তু মানে আপনার করোনায় আক্রান্ত হয়েছে বা হবে। কিন্তু হাই রিস্ক কেসগুলোকে কিন্তু টেলিফোন করা হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে, এবং ফোনের স্যাম্পল কালেকশন করে নিয়ে আসা হচ্ছে। কোশ্চেন হচ্ছে যে স্যাম্পল কালেকশনের কতক্ষণ পরে সে রিপোর্ট পাচ্ছে। স্যার ভালো জানেন এখানে যে পিসিআর মধ্যে, ডাক্তার ভাইও জানে যে পিসিআর পদ্ধতিতে আমাদের মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সময় লাগে একটা রেজাল্ট তৈরি হতে। কিন্তু যেহেতু আমাদেরকে এটাও সাথে সাথে মানতে হবে, আমার ডাক্তার ভাই চিরাং থেকে বলেছেন, যথাযথই সঠিক চিত্র তুলে ধরেছেন। আমাদের হাসপাতালগুলো, আমরা তো প্রস্তুত ছিলাম না যে হঠাৎ করে এরকম একটা কোভিড এসে হাজির হবে আমাদের দেশে বা পৃথিবীতে। কোনো দেশই প্রস্তুত না, কিন্তু আমাদের থেকে অনেক উন্নত দেশ এই এই টেস্ট সামলাতেও পারেনি এখনো, এবং মৃত্যুও সামলাতে পারেনি। তবে যেটা হয়েছে, বাংলাদেশ সরকার তাড়াহুড়া করে হলেও মানে বড় বড় হাসপাতালগুলোতে এবং এখন প্রাইভেট সেক্টর ইনভলভ করা হয়েছে। এবং আমার বিশ্বাস, আমি আজকের পর্যন্ত যতটুকু জানি, আজাদ স্যার আরো ভালো বলতে পারবেন, যে আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু টেস্ট 3 গুণ দ্বিগুণ হয়ে যাবে করার জন্য। এখন ইস্যু হচ্ছে যে মানুষের কাছে, এখন আমাদের দেশে 16 কোটি মানুষ, তার অর্ধেকের বয়স হচ্ছে এই আপনার জ্বর হবে, সর্দি কাশি হবে, সিজন এসে গেছে, জ্বর সর্দির কাশির সিজন এসে গেছে। এখন সব মানুষই এমনই প্যানিক অবস্থার মধ্যে আমরা পড়েছি যে একটু গলা ব্যথা হলেই কিন্তু আমি কোভিড টেস্ট করতে চাই। আবার আজকে একটু আগে আমি জানি, যেহেতু আমি নিজে ডাক্তার, আমি জনস্বাস্থ্যের কাজ করি, আমার আমার মিসেস ডাক্তার, আমরা দুজনেই সারাদিনই হাসপাতালের সাথেই থাকি, যে মানুষ এতটাই প্যানিকিং হয়েছে যে আপনার জ্বরও আসেনি, মনের মধ্যে জ্বর আসে কিছু বলে আমাদের দেশে, যে যখন আমরা দুর্বল ফিল করি তখন মনে হয় যে শরীরটা গরম হয়ে গেছে, আসলে কিন্তু জ্বর নাই। মানুষ এসে মানে এই 17 কোটি মানুষের 8 কোটি মানুষ যদি এখন টেস্ট করতে চায়, তাহলে আমাদের মতো দেশের পক্ষে কিন্তু এই 24 আওয়ার্সের টেস্ট রেজাল্ট দেওয়া সম্ভব না। এটা আমাদেরকে মানতে হবে এবং বুঝতে হবে। এবং ডাক্তাররা এখানে ক্লিনিক্যাল প্রোটোকল ফলো করে, অ্যালগোরিদম ফলো করে, যে হাই রিস্ক সাসপেক্ট কেস যেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি, সেগুলোকে যদি আমরা করি, তাহলে যেটা স্যার পরিষ্কার করে বলেছে, যে যারা সাসপেক্টেড তাদের 80% কিন্তু হোম কোয়ারেন্টাইনে সুস্থ হয়ে উঠবেন। অনলি আমি 20% কেস। ডক্টর নিজাম, আমি এই প্রসঙ্গে আসবো কিভাবে হোম কোয়ারেন্টাইন, কারণ এটা আবুল কালাম আজাদ স্যারও বলেছেন যে যথাযথভাবে মানা হয় না। জি, কিভাবে থাকতে হবে সেটা একটু জানবো, দর্শকদেরও জানাবো। আমাদের সঙ্গে একজন দর্শক আছে। টেলিফোনে। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম ফরহাদ, আমি নেত্রকোনা থেকে বলছি। জি, ফরহাদ সাহেব আমার বলুন। প্রশ্নটা হলো যে বেসরকারি বেশ কয়েকটি হসপিটাল, যেমন ইউনাইটেড স্কয়ার বা প্রাক্তন অ্যাপোলো হসপিটালকে কোভিড রোগীদের জন্য এখন নির্ধারণ করা হয়েছে বা ডেডিকেটেড করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, যেটা তো একটা শ্রেণী বৈষম্যের বিষয় দেখা দিচ্ছে, আমাকে ওখানে লাখ লাখ টাকা নিয়ে ভর্তি হতে হবে, তাহলে কি কৌশলে বাংলাদেশের তথাকথিত যারা ভিআইপি, যারা পয়সাওয়ালা, তাদেরকে সেবা দেওয়ার জন্য এই ব্যবস্থাটাই তৈরি করা হয়েছে কিনা সেটা আমি জানতে চাচ্ছি। এখানে তো সাধারণ মানুষ বা পয়সা নাই এরকম কোনো লোক যেতে পারে, তার যাওয়ার সুযোগ নাই। ধন্যবাদ ফরহাদ সাহেব আপনাদের প্রশ্নের জন্য। আপনি থাকুন আমাদের সঙ্গে যারা অতিথি আছে। আরও একটি প্রশ্ন ছিল গাজীপুর থেকে, সামাজিক দূরত্ব মানা হচ্ছে না গার্মেন্টস কারখানাগুলো, এবং আপনার প্রশ্ন যে বেসরকারি হাসপাতালগুলো, বিশেষ করে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো সবই ঢাকার, এবং এগুলো কি বলে যে ব্যয়বহুল হাসপাতাল, সেগুলোতে টেস্ট করতে দেওয়া হয়েছে। তাহলে কিভাবে সাধারণ মানুষের টেস্ট করবে? আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানবো আমাদের অতিথিদের কাছে। একটি বিরতি নেব। বিরতির পর প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর।
শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠানে আরও একবার স্বাগত। বিরতির আগে দুজন দর্শক প্রশ্ন করেছিলেন। গাজীপুর থেকে একজন দর্শক জানতে চেয়েছেন যে সেখানে গার্মেন্টসগুলো খোলার পর সামাজিক অথবা শারীরিক দূরত্ব কোনোটাই মানা হচ্ছে না, এতে ঝুঁকি বাড়ছে কিনা। নেত্রকোনা থেকে আরেকজন প্রশ্ন করেছিলেন, আমাদের একজন দর্শক ফরহাদ প্রশ্ন করেছিলেন যে বেসরকারি হাসপাতালগুলোতে কোভিড-19 নমুনা পরীক্ষা করার অনুমোদন দেওয়া হয়েছে এবং যেগুলো দেওয়া হয়েছে সবগুলো ঢাকার ব্যয়বহুল হাসপাতাল, এতে সাধারণ মানুষের এই নমুনা পরীক্ষার কোথায় গিয়ে দাঁড়াবে? আমি খান আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, আপনার কাছে একটু জানতে চাই, এই দুজন দর্শকের প্রশ্ন আপনার কাছে রাখছি, আপনি একটু বলবেন দুজন দর্শকের। ধন্যবাদ। যারা প্রশ্ন করেছেন তারা অত্যন্ত সুচিন্তিত প্রশ্ন করেছেন এবং যদি প্রথম প্রশ্নটা বলেন, গার্মেন্টস এর ব্যাপারটা বটেই। যখন আমরা সবাই বলছি যে না আমাদের একেবারে সারা বাংলাদেশটাকে লকডাউন করা উচিত, কখনো আমরা বলছি যে কারফিউ দিয়ে সবাইকে বন্ধ করে রাখা উচিত, এতে মানুষের বাইরে বেরিয়ে আসা এবং একজন থেকে আরেকজনের ইনফেকশনটা ছড়িয়ে দেওয়ার হারটা কমে যাবে, এই একটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু প্রথম থেকেই আমাদের মানুষের মধ্যে এই জিনিসটা একটা বোধটা যে আমরা বিভিন্ন কারণে আমাদের সামাজিক যে ব্যাকগ্রাউন্ড, আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, কালচারাল ব্যাকগ্রাউন্ড, রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড এবং আমার হেলথ কেয়ার যে ব্যাকগ্রাউন্ড ইত্যাদি সব মিলে একটা আমাদের যে মানুষের মধ্যে সচেতনতা, আমি বলবো আমাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি অনেকটাই হয়েছে। কিন্তু এর সাথে যে অনেকগুলো মানবিক ব্যাপার থাকে যেগুলোর সাথে শৃঙ্খলাবোধ একটা জড়িত থাকে, সেরকম কয়েকটি জায়গায় আমরা পুরোপুরি সফল হতে পারিনি। আমরা মানুষদের বোঝাতে সক্ষম হইনি যে এটি একটি অদৃশ্য শত্রু, এটি অত্যন্ত একটি শক্তিশালী এবং এ মানুষকে যে কাউকে, এমন কেউ নেই যাকে আক্রমণ করতে পারবে না। আপনি যদি উন্নত দেশগুলো দেখেন, স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রানী কাকে ছেড়েছে? তারা এমন ভালো জায়গায় থেকেছেন তারপরেও ভাইরাসটি তাদের আক্রমণ করেছে। অতএব সেইখানটায় আমরা ১ম বললাম যে আপনি গৃহে অবস্থান করুন এবং সবাই বলল যে আপনি যদি নিরাপদ অবস্থানে অবস্থান করতে পারেন এবং নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখতে পারেন, তাহলে এই ভাইরাস আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। তো সেখানটায় আমাদের কতগুলো গরমিল হয়ে গেল। আমাদের ঠিকমতো হোম কোয়ারেন্টাইন মানুষ বুঝতে পারলেন না। তারপরে আমাদের মতো একটা উন্নয়নশীল দেশ যেখানে আমাদের অর্থনৈতিক ব্যাপার, আমরা অবশ্যই অর্থনৈতিকভাবে অনেক উন্নত এখন আগের চাইতে। কিন্তু তারপরেও একটা বিরাট জনগোষ্ঠী, সেটা আপনার দৈনন্দিন আয়ের উপরে নির্ভরশীল এবং তাদের আপনার জমানো টাকা থাকে না এবং তাদের বাড়ি ভাড়া দিতে হয়, বাচ্চার স্কুলের টাকা দিতে হয়, তাদের বাজার করতে হয়, তাদের স্বাস্থ্যসেবায় ব্যয় করতে হয়, তাদের অন্যান্য অ্যান্সিলারি যে সমস্ত কেনাকাটা সেটা করতে তাদের ওই উপার্জন থেকেই। তাহলে এইরকম একটা জনগোষ্ঠী যারা আপনার কেউ সেলফ এমপ্লয়েড অথবা কেউ ছোটখাটো কোম্পানিতে চাকরি করে জীবিকা নির্বাহ করে। তাহলে এই জনগোষ্ঠীদের জন্য আসলে একটা আমাদের ইকোনমির একটা অনেক বড় ব্যাকবোন রয়েছে। তার একটা হচ্ছে আমাদের গার্মেন্টস, এটার মধ্যে ইন্টারন্যাশনাল প্রেশার রয়েছে এবং আমরাও বুঝি যে আপনি যদি অর্থনীতিকে বেশিদিন আবদ্ধ করে রাখেন তাহলে আমার দেশ তো পরবর্তী পর্যায়ে কোথায় যাবে? কোভিড পরবর্তী। কিন্তু যেটার জন্য আমরা এর মধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলাম যে আমাদের কয়েকটা নিয়ম মেনে চলতে হবে। যেটা মানলে আপনার এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো ঠিকমতো চলতে পারবে। নাম্বার 1 হচ্ছে তাদেরকে এমন একটা জায়গায় রাখতে হবে যেটা তাদের ঘিঞ্জি অবস্থান হবে না। তাদেরকে অপেক্ষাকৃত এমন জায়গায় রাখতে হবে। ২ নম্বর হচ্ছে তাদের কর্মস্থলে আমরা জানি যে মেশিন গুলো খুব ঘন থাকে। সেই জায়গায় তাদের সেই কাজের পরিবেশ নিশ্চয়তা করতে হবে যে সেই জায়গাটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা নয় এবং তাদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করতে পারবেন। এবং ৩ নম্বর যে তারা সবসময় মাস্ক পরে থাকবেন। ৪ নম্বর তাদের যদি কারো সামান্যতম অসুস্থতার লক্ষণ দেখা যায় তাহলে তাদের টেস্ট করে বা তাদেরকে নির্ধারিত রোগের চিকিৎসা গ্রহণ করতে হবে। এবং এতে যদি কেউ অনেকে হাইড করার চেষ্টা করতে পারে, লুকাতে পারে যে তাহলে তো তার ওই দিনের রোজগার কমে যাবে, তাকে বিতাড়িত করে দেবে। সে হয়তো বলবে না। সেটা আমাদেরকে ইমিডিয়েটলি চেক করতে হবে। তারপরে তারা যখন বাড়িতে যাবেন, গার্মেন্টস এই তাদের খাবারটা আলাদা থাকবে আর বাড়ির খাবারটা আলাদা থাকবে। তারা একটা নির্দিষ্ট আলাদা কক্ষে অবস্থান করবেন। তাহলেই একমাত্র এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে আমাদের এই যে একটা যে আমরা ভয় পাই যে এখান থেকে একটা বিরাট বড় বিপর্যয় চলে আসতে পারে, সেটা কিন্তু ঠেকানো যাবে। কিন্তু তাহলে আমাদের বাস্তবতা কি সেটা পারমিট করে যে একজন গার্মেন্টস কর্মী যে
যে বাসস্থানে থাকে সেখানে তাকে কি এই কোয়ারেন্টিন পদ্ধতি মেনে চলা সম্ভব? যে ঘিঞ্জিত পরিবেশে থাকে, এক ঘরে একাধিক মানুষ থাকে, তার পক্ষে কি আলাদা বাথরুম, ওয়াশরুম, আলাদা রুম ব্যবহার করা তো অসম্ভব বিষয়। আমাদের একটা করা যেতে পারে যে সেটা হলো যে বিভিন্ন আমাদের যে ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ গুলো যেখানে রয়েছে, এখানে অনেকগুলো স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে যেগুলো এখন বন্ধ রয়েছে। সেই প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই কাজের জন্য। তাহলে সেখানে কিন্তু একটা নিরাপত্তা দেয়া যেতে পারে। সেখানে ওই গার্মেন্টস থেকে আপনার ইন্ডাস্ট্রিজ থেকে আপনার রান্না করার ব্যবস্থা হলো। তাদের খাওয়া-দাওয়া ওখানে হবে। তারা ওখানে আসবেন, তারা পরিবারের কাছে যাবেন। যেটা আমরা স্বাস্থ্যকর্মীদের জন্য যেভাবে আমরা করছি। এটা একটা ভালো পদক্ষেপ হতে পারত। তাহলে আমরা কিন্তু সেটা গার্মেন্টসটায় সেই পদক্ষেপটা তো হওয়া উচিত ছিল গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেবার আগে সেটা করা উচিত ছিল। কিন্তু খুলে দেওয়ার সিদ্ধান্ত নেবার পরে এখন কি তারা তো এইভাবেই থাকছে এবং দলবদ্ধভাবে ঢুকছে, বের হচ্ছে, কাজ করছে এবং ফিরে গিয়ে সেই এক ঘরের ভেতর অনেক মানুষ থাকছে। আমরা বলছি না যে এখনো দেরি হয়ে গিয়েছে। আমরা বলছি যে এখনো আমরা যদি পদক্ষেপ নেই এবং যদি খুব শীঘ্র এটা করতে পারি, তাহলে আমরা এই প্রক্রিয়ায় আরো বেশি ইন্ডাস্ট্রিজ গুলো কিন্তু খুলতে পারব। তাহলে আমাদের কিন্তু লাভই বেশি রয়েছে। আমরা যে আচ্ছা, অর্থনীতি আর আর কথা আর বলছি আরেকটি বিষয় যেটা আপনি বলছেন যে অনেকেই মানে তথ্য গোপন করে, হাইড করে এবং এটা হাইড করার দেখুন কিছু ঘটনা ইতিমধ্যে ঘটেছে। আমরা গণমাধ্যমে এগুলো খবর হয়েছে, দেশের মানুষ জানে যে পরিবারের সদস্যকে কোথাও ফেলে দেওয়া হয়েছে। মারা যাওয়ার পরে অ্যা দাফন-কাফনের জন্য যাওয়া হয়নি। লাশের কাছে নেওয়া হয়নি এবং যখন অসুস্থ তাকে তার সাহায্যে কেউ এগিয়ে আসেনি। আমি আজকের একটা ঘটনা বলি, যে ঘটনা ঢাকার গেন্ডারিয়ায় একজন বয়োবৃদ্ধ ৬০ ঊর্ধ্ব মানুষ মারা গিয়েছেন। সেই পরিবারকে সাহায্য করার তো দূরের কথা, প্রতিবেশীরা, এলাকাবাসী বরং তার বিরোধিতা করেছে। তাকে এখানে কবর দিতে পারে নাই, তার গ্রামের বাড়ি দোহারে নিয়ে যাওয়া হয়েছে। এই হলো মানুষের মধ্যে মানে উদ্বেগ, আতঙ্ক যেমন আছে, মানুষ তেমনি আবার ভয়ে, আতঙ্কে অমানবিকও হয়ে যাচ্ছে। এই অমানবিক অবস্থার খবর যখন আমরা পাই, তখন দেখি আমাদের ঢাকার কাছে নারায়ণগঞ্জে একজন জনপ্রতিনিধি, একজন সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, তিনি নিজে তার একটি দল গঠন করে এ ধরনের রোগীদের সেবা যেমন দিচ্ছে, যারা মারা যাচ্ছেন তাদের সৎকার করছেন, দাফন করছেন। আমরা তাকে যুক্ত করেছি ঢাকা সিটি কর্পোরেশনের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি ইতিমধ্যেই গণমাধ্যমে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত হয়েছেন। মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের বিশ্বময় করোনা অনুষ্ঠানে। আমরা একটি ঘটনার কথা বলছিলাম ঢাকার গেন্ডারিয়ায় আজকে, কিন্তু আপনি তো নারায়ণগঞ্জের শুরু থেকেই এই অসহায় মানুষের, যখন করোনা নিয়ে মানুষের ভেতর উদ্বেগ, আতঙ্ক কাছে যাচ্ছে না, আপনি কেন ছুটে গেলেন আপনার কয়েকজন মানুষকে নিয়ে, জীবনের ঝুঁকি জেনেও এই যে তাদের পাশে দাঁড়ালেন, তাদের দাফন করছেন, সৎকার করছেন, হাসপাতালে নিচ্ছেন? ধন্যবাদ সাইফুল ভাই। আসলে মূলত আমরা মানবিক কারণেই কাজটা প্রথমে শুরু করি। আর আমাদের আমরা কাজটা শুরু করি মার্চ মাসের ৯ তারিখ থেকে। তখন আমরা প্রথমে কিছু লিফলেট তৈরি করি এবং এগুলি বিতরণ করি। মসজিদের জুম্মার নামাজে, মন্দিরের বিশেষ প্রার্থনায় আমরা উপস্থিত হই এবং তাদের ডেঙ্গু এবং করোনা ২ টা একসাথেই সচেতন করার অব্যাহত রাখি। এর মধ্যে আমরা ১৮ই মার্চ যখন আমাদের নারায়ণগঞ্জে ২ জন করোনা রোগী প্রথম শনাক্ত হয় সারা বাংলাদেশে এবং ১৮ই মার্চ আমরা জানতে পারি যে একজনের মৃত্যু হয় ঢাকায়। মৃত্যু হওয়ার পরে আমরা যখন স্যানিটাইজার এসব সংগ্রহ করতে চাই ব্যক্তিগত সুরক্ষার জন্য, তখন দেখি যে মার্কেটে আর স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না। কোনো এই ধরনের সুরক্ষা সামগ্রী ব্ল্যাক আউট। তখন আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা নিয়ে ৬০,০০০ বোতল স্যানিটাইজার তৈরি করি। আমরা আমাদের ভলান্টিয়ারদের সাহায্য নিয়ে এবং এগুলি বিতরণ করতে থাকি। এর মধ্যে ঢাকায় ১ জন ২ জন করে মরা যাওয়া শুরু হয়। আমরা দেখতে পাই যে কোনো আত্মীয়স্বজন আসছে না, প্রতিবেশীরা আসছে না। সরকারি ব্যবস্থাপনায় ঢাকার তালতলাতে দাফনগুলো শুরু হয়েছে। তো এটা দেখে মূলত আমাদের মনে আম আ আঘাত লাগে যে একটা মানুষ মৃত্যুর পরে তার পরিবারেও কোনো আপনজন নেই, প্রতিবেশীর মধ্যে কোনো ভালো বন্ধু ছিল না। এই প্রশ্নগুলি আমাদের মনে দাগ কাটে। তখন আমরা সিদ্ধান্ত নিই এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেই প্রণীত নিয়ম কানুনগুলো
যে একটা মৃতদেহ কিভাবে ডিসপোজাল করতে হবে, এগুলি আমরা ব্যাপকভাবে পড়াশোনা করি। এবং টাইম টু গিভ নামে একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আমাদের লন্ডনের আম একটা হসপিটালে কর্মরত একজন বাংলাদেশী ডাক্তারের সাথে অনলাইনে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন। তারপরে ওয়াটার এইড নামে একটা প্রতিষ্ঠানের সাথে আমাদের সংযুক্ত করে দেন। আমরা তাদের কাছ থেকেও শিক্ষা নেই। এবং ইপিলিয়ন ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান এবং আমাদের আরো কিছু বন্ধু-বান্ধব আ আইকেন নামে একটা প্রতিষ্ঠান, তারা আমাদের সুরক্ষা সামগ্রী দেয়। এবং আমরা মানবিক এবং আসলে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার ব্যক্তিগত দৃষ্টিতে যে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আশরাফুল মাখলুকাত মানুষ। মানুষের এইরকম অবহেলা হইতে পারে না। এবং মানুষের জন্য যেহেতু আমরা নামতেছি, সচেতনভাবে নামতেছি, অবশ্যই আল্লাহ আমাদের রক্ষা করবেন। এই প্রত্যাশায় আমরা কাজটা শুরু করি ১ম এ। এখন পর্যন্ত আপনারা নারায়ণগঞ্জের ভিতরেই কাজের পরিধিটা সীমাবদ্ধ রেখেছেন। আমরা কতজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনারা? কতটা জি, অসহায় পরিবারের পাশে? আমাদের কাজটা নারায়ণগঞ্জ কেন্দ্রিক, শহর কেন্দ্রিক। এবং ইতিমধ্যে আমরা ৩৫ জনকে অ্যা দাফন এবং দাহ করেছি। এর মধ্যে ৬ জন ছিল আমাদের হিন্দু ভাই-বোন এবং বাকি ৩০ জন মুসলিম পরিবারের। তবে এর মধ্যে ৫ জন আছে যারা আ করোনা আক্রান্ত কিংবা করোনা উপসর্গ নিয়ে মারা যায়নি। তারা সাধারণ ভাবে মারা গিয়েছে বার্ধক্যকালীন কারণে এবং যক্ষ্মার কারণে, কিডনির সমস্যার কারণে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখেছি করোনার প্রতি মানুষের যেই রকম ভীতি, সাধারণ মৃত্যুর ক্ষেত্রেও মানুষ ঠিক ওই রকমই আচরণ করেছে এবং পরিবারের আহ্বানে আমরা সাধারণ দাফনগুলোও আমাদের করতে হচ্ছে। এটা আমরা একটা মানবিক সংকটের দিকে আগাচ্ছি মনে হয়। ডক্টর খান আবুল কালাম আজাদ, এই যে একটা মানবিক সংকটের কথা বলছেন, আমরা আপনি শুরুতেই বলছিলেন যে উদ্বেগ আছে, আতঙ্ক আছে। ১ম দিকে আ পর্যন্ত আসছে। কিন্তু মানুষের ভিতর এই যে আতঙ্ক, এটি একটু পরিষ্কার করবেন যে করোনা আক্রান্ত অথবা করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার পরে পরিবারের সদস্য অথবা স্বজন অথবা আ তার প্রতিবেশীরা কি করণীয় আছে? তারা এগিয়ে যাবে কিনা? ওই দাফন-কাফনে অংশ নেবে কিনা? আ তারা এই যে অমানবিক কার্যক্রম হচ্ছে, তাদেরকে সতর্ক মানে তাদের জন্য কি মেসেজ চিকিৎসা বিজ্ঞানের? ধন্যবাদ। এটাও একটা ব্যাপার রয়েছে। আমাদের একটা ব্যাপারে যে আমি ধন্যবাদ দেই একটু আগে জনাব কাউন্সিলর সাহেবের যে উদ্যোগের কথা শুনলাম। আসলে যেকোনো মহৎ উদ্যোগের জন্য আ কিছু মহৎ প্রাণ মানুষের লাগে। তাদের কিন্তু খুব বেশি দিন সময় লাগে না। তারা অল্প সময়ের মধ্যেই প্রস্তুতি নিতে পারেন এবং তার একটা প্রকৃষ্ট প্রমাণ। তারা স্থানীয়ভাবে অ অ অল্প এলাকার মধ্যে করলেও কিন্তু তারা যথেষ্ট প্রমাণ রেখেছেন যে তারা একটি বিশাল বড় মহৎ কর্ম করছেন। এবং এইজন্য তারা বাইরের সাথে যেখান থেকে তারা ট্রেইনড আপ হয়েছেন সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো আমাদের আসলে করোনা এমন একটা প্যান্ডেমিক যেটা মানুষকে অনেকগুলো বিপদের মধ্যে ফেলে দিয়েছে। বিপদের মধ্যে ফেলেছে আমাদের স্বাস্থ্য ঝুঁকির কথা বলি, আমাদের মৃত্যু ঝুঁকির কথা বলি, আমাদের বেঁচে থাকা, আমাদের নিঃশ্বাস নেয়া, আমাদের সম্পর্কের কথা বলি, আমাদের সামাজিক অবস্থানের কথা বলি, আমাদের বাসস্থানের কথা বলি, আমাদের যাতায়াতের কথা বলি, আমাদের খাদ্য সংগ্রহের কথা বলি। প্রতি মুহূর্তে একটি দীর্ঘ নিঃশ্বাস এবং একটা শ্বাসরুদ্ধকর একটা ভয়, ভীতি কাজ করছে। তো সেইখানে দেখা যাচ্ছে যে পিতা এবং যে মাতা সন্তানকে সারারাত আগলে ধরে রেখে সারারাত মার বুক ভিজিয়ে দিয়েছে। তারপরে শিশুকে আগলে রেখেছেন। সেই শিশু আ মাকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে গেছে। এটাও ঘটেছে এরকম অমানবিক ঘটনা। তো যদি তাই হয় তাহলে দেখেন এরকম একটি ভয়াবহ দুর্যোগ আমাদেরকে আমাদের সামাজিক কর্তব্যবোধটুকু, আমাদের পারিবারিক কর্তব্যবোধ, মানবিক কথা বাদ দিলাম। আমি আমার পিতা, আমার মাতা, আমার সন্তান, আমার ভাই, আমার বোন সেইখানে তো অন্য কোনো প্রশ্ন আসতে পারে না। সেখানে আমার করতে হবে হ্যাঁ, ঠিক আছে যে ইনফেকশন এর এখান থেকে যদি আপনার জীবাণুর সংক্রমণ হয় তাহলে আমি সেই প্রোটেকশন নেব। অন্যরা যারা করতে পারেন তাদের ব্যবস্থা নেব। আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানে আপনার করোনার চিকিৎসা রয়েছে সেখানে কেউ মারা গেলে সেই ডেড বডিটাকে ভালো করে প্যাকআপ করে তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সেই হসপিটাল গুলো করছে। তো সেই জিনিসটা মাথায় রেখে তারা শুধু যদি একটু ধৈর্য ধরেন, তাহলে এই অমানবিক দিকটি আমাদের উন্মোচিত হয় না। আমরা মনে করি যে ভালো কাজের অনেক রকম চিত্র রয়েছে। আমি আমার পিতা বা আমার মাতার
লাশটাকে ধরলাম না, তাকে যে কেউ এসে রাস্তার থেকে তুলে দিয়ে গিয়ে কবর দিলেন। আর আমি নিরাপদে বেঁচে থাকবো, আমি কার জন্য বেঁচে থাকবো, কয় ঘন্টা বেঁচে থাকবো যার নিশ্চয়তা নেই। এই দিকটা কিন্তু আমরা একটু ভেবে দেখছি না। তবে হ্যাঁ, যদি আমরা মনে করি যে যিনি অসুস্থ তার জন্য রাষ্ট্রই শুধু দায়িত্ব নেবে, জনপ্রতিনিধিরা দায়িত্ব নেবে, তাহলে আপনার এই যে ডক্টররা করার, তাহলে সেইরকম ভাবে বেরিয়ে আসে এইরকম আমাদের এই কাউন্সিলর সাহেবদের মতো কিছু মানুষ। কিন্তু আমরা না, বলব তাদের ভিতর যে তাদের ডক্টর খান, তাদের ভিতর যে ভীতিটা যে এই মরদেহ ধরলে সংক্রমিত হবে কিনা, সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের যে গাইডলাইন, সেটি না জানার কারণেও তো এই ভীতিটা হতে পারে। সেটি কি? যে একটি COVID-19 আক্রান্ত ব্যক্তির দাফন কিভাবে হবে? সেখানে কারা পরিবার অংশ নিতে হলে তাকে কি করতে হবে? একটা কথা হচ্ছে যে এখানে আপনার তাকে যে যখন মারা গেলেন তখন তার ডেড বডিটাকে একটা কভার করে নিতে হবে এবং তাকে যদি গোসল দেয়া সম্ভব না হয় তাকে তায়াম্মুম করেও দেয়া যাবে। অর্থাৎ আপনি পানি স্পর্শ করালেন না। তাকে ওই অবস্থায় তায়াম্মুম করে দেয়া যাবে এবং যিনি ওই ডেড বডির কাছে যাবেন তিনি ওই যে প্রোটেকশন নিয়ে যাবেন। এবং আমরা যতদূর জানি যে শরীরের বিভিন্ন জায়গা থেকে ভাইরাসটা যে এক্সক্রিশন হয়, মোটামুটি ৩ থেকে ৪ ঘন্টা পরে এটা আর অ্যাক্টিভলি এক্সক্রিশন হয় না। সেজন্য একটি ব্যাপার রয়েছে। তো তারপরে ওই ব্যক্তিটি নন ইনফেকশাস হয়ে যাওয়ার চান্স বেশি। কিন্তু যেহেতু এখনো আমরা সেরকম পুরোপুরি তথ্যগুলো জানি না, আমাদের একটা ভীতি রয়েছে। এবং যেমন ধরেন আপনার বাইরের ওয়েস্টার্ন ওয়ার্লড এ তারা বলছেন, "না, আমার হসপিটালে এটা মারা গিয়েছে, আমি প্যাক করে দিচ্ছি, তুমি গিয়ে এটা কবর দিয়ে দাও।" তাহলে তারাও সেইরকম ভাবে ব্যবস্থা করে। তা আমাদের যদি ঐরকম ব্যবস্থা না থাকে, আমরা মনে করি আমরা যে পরিমাণ আতঙ্কিত হচ্ছি, আসলে সেইরকম আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাই মিলে যদি আমরা সম্মিলিতভাবে একটু, একটু করে মানবিক দৃষ্টি দিয়ে এবং যতটা না পারা যায় ততটুকুন যদি আমরা না করে আমরা যেটুকুন পারা যায় সেইটুকুন যদি করি তাহলে একজন মানুষের প্রতি এই যে তিনি যে মারা গেলেন, তিনি তো কোনো অপরাধ করেননি। তিনি তো আমাদের কাছে কোন রকম অপরাধী নন। তাহলে তিনি কোন বিবেচনায় তাকে আমরা এইরকম ভাবে অসম্মান করব? এবং একজন মৃত জি। ব্যক্তিকে কবর দেয়া এবং কবর দেয়া আমাদের ইসলামে অত্যন্ত বড় একটা সদকায়ে জারিয়ার মতো ব্যাপার। এত বড় সম্মান আল্লাহ তাআলা খুব কম কাজে দেন। তা আমার মনে হয় যে মানুষের এই ভ্রান্ত ভীতিটা কাটিয়ে উঠে তার পরিবারের সদস্যদেরকে তার নিজের যত্নে কবর দেয়ার জন্য বা তাকে দাহ করার জন্য নির্দিষ্ট নিয়মে আমি বিশেষভাবে অনুরোধ করব যে এই সময়টায় অন্তপক্ষে আপনি ছেড়ে যেয়েন না। জি, ধন্যবাদ। ধন্যবাদ বা বা খান আবুল কালাম আজাদ। আরেকজন দর্শক আছে। আমরা দর্শকের ফোনটি নিয়ে আবার এই আলোচনায় আসছি। হ্যালো, কে কে বলছেন? কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার কোত্থেকে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমি বলছি মধুবাগ থেকে মোহাম্মদ সাদেক হোসেন। জি, হ্যাঁ, যে আপনার প্রশ্ন কি আমাদের সাদেক হোসেন? আমরা হলাম দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশ। হ্যাঁ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এ- এই দেশগুলি আমাদের দেশেতে, আমরা এই দেশগুলি থেকে উন্নতশীল দেশ আমরা। কিন্তু আমাদের দেশে করোনা আক্রান্ত বেশি কেন? ওইসব দেশে করোনা আক্রান্ত কম কেন? এবং 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 আইসিইউ দেখলাম, একটা পত্রিকায় দেখলাম আইসিইউ নেপাল থেকে আমাদের দেশে কম কেন? জি, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, আপনার জবাব দেবে। আমি আরেকটি বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে ১ মিনিট জনাব খোরশেদ, আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি এবং আপনার দলে যারা এই মানবিক কাজের সঙ্গে সংযুক্ত সেই মার্চ মাস থেকে এখন পর্যন্ত, আপনারা নিশ্চয়ই প্রশিক্ষণ তো পেয়েছেন, সুরক্ষাও নিয়েই এগুলো করছেন। আপনাদের সবাই আপনারা ভালো আছেন তো এখন পর্যন্ত? জি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা মাঝে, এবং মাঝে আপনার কাছে একটু জানতে চাই যে, যে সমস্ত মৃত ব্যক্তির দাফন অথবা সৎকার আপনারা করেছেন, তাদের পরিবারের সদস্যদের আপনারা কি এইগুলো বলেছেন যে আপনারাও অংশ নিতে পারেন যথাযথ সুরক্ষা নিয়ে? জি, না কেউই কিছু, আসেনি তারা? কিছু, কিছু পরিবারের লোকজন জানাজায় ছিল। কিন্তু পুরা ব্যবস্থাপনাটা আমরা করি। তারা জানাজায় ২-১ জন করে উপস্থিত থাকে। তবে সেটা একবারে নগণ্যই কম। শুধু তার বাড়িতে মৃত্যুর সময় যারা ছিল তারাই। কোন আত্মীয়স্বজন আসে না বিশেষ করে। জি, বন্ধু-বান্ধবরা আসে না। হয়তো ছেলে, মেয়ের জামাই এরকম ২-১ জন আসে।
জি, ধন্যবাদ। ধন্যবাদ মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মানবতা। ফেরিওয়ালা, আপনি এবং আপনার পুরো দলের জন্য আমাদের শুভকামনা। আপনারা মানুষের পাশে থাকুন। বা- 20 সেকেন্ড একটা সময় চেয়েছিলাম, যদি একটা কথা খান স্যারের প্রতি আমি অনুরোধ রাখতে চাই। স্যার, আমরা একটা জিনিস খুব ব্যাপক ভাগে ভুগছি, সেটা হচ্ছে যে সাধারণ অসুখের চিকিৎসাটা বাংলাদেশে প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। করোনার পাশাপাশি অন্য সব অনেক রোগী আছে, হার্টের রোগী আছে, আহ, তারপরে ডায়ালিসিসের রোগী আছে, সেই রোগীদের পর্যন্ত কোথাও চিকিৎসা দেওয়া হচ্ছে না। আর বিশেষ করে নারায়ণগঞ্জের লোক শুনলে ঢাকার কোনো হসপিটালে ভর্তি নেওয়া হচ্ছে না। আমরা এটার সমাধান চাই। আমরা তো জি, ধন্যবাদ। ধন্যবাদ সারা খান দেশে এটা ছড়িয়ে পড়েছে, শুধু খান সাহেব, আপনার জবাব দিবেন আপনি। দায় চাপানো জি, যাবে না। জি, ধন্যবাদ ধন্যবাদ। খোরশেদ আলম, আপনি আপনার জবাবটা খান সাহেব দেবেন। আমরা একটু বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে ডক্টর আকবর চৌধুরীও আছেন, তিনি এতক্ষণ ছিলেন, তার কাছেও শুনবো। আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন খান আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ। আমাদের সঙ্গে রয়েছেন নিজামুদ্দিন আহমেদ, স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী, এবং এস.এম. মইজুল আকবর চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। বিরতির আগে আমরা একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পাওয়া জনপ্রতিনিধি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের কথা শুনছিলাম, এবং দুজন দর্শকের প্রশ্ন ছিল। একটি এর আগেই প্রশ্ন ছিল, সেটার উত্তর আমরা দিতে পারি নাই। আমি খান আবুল কালাম আজাদ, আপনার কাছে সেই প্রশ্নটির উত্তর আশা করছি। সেটি হলো যে বেসরকারি হাসপাতালগুলোতে যে নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে, সেটা ব্যয়বহুল। আসলে সরকারি যারা যে প্রতিষ্ঠানগুলো করছে, সেগুলো তো বিনা ফিতেই করা হচ্ছে। এইগুলোতে কিভাবে করা হবে? কারা পরীক্ষা করতে যাবে এবং তাদের খরচ কত হবে, এগুলো কিন্তু আমরা এখনো জানি না, পরিষ্কারও না। এই প্রশ্নটা আপনার কাছে চাই। ধন্যবাদ। এটা নিয়ে যখন প্রথম কথা হলো, যতদূর আমি জানি যে এটা অনুমতি দেয়া হবে এবং এটা কিট গুলো গভর্নমেন্টই সাপ্লাই করবে, এবং অথবা এটা খুবই কম দামে যদি এটা নেওয়া হয়, তাদের ওই হসপিটালের কার্যক্রম চালাবার জন্য, যেহেতু এটার অনেকগুলো জিনিসপত্র লাগে, তাদের অনেকগুলো সুরক্ষা সামগ্রী লাগে, তারপরে ল্যাবরেটরির জন্য আলাদা ব্যবস্থা নিতে হয়, এবং সেটার জন্য পিসিআর ল্যাবরেটরি মেশিন থাকতে হয়। তো সেগুলো অপারেট করার জন্য হয়তো কিন্তু সেটা গভর্নমেন্ট হয়তো ঠিক করে দেবেন। সেটা খুবই মিনিমাম হবে, অথবা এটা একেবারে পয়সা নেওয়া হবে না, গভর্নমেন্ট এটা সাবসিডি দিয়ে দিবেন। দুটোর একটা হতে পারে। যেটা আমার মনে হয় যে যেটা সবচাইতে ভালো সেটাই গভর্নমেন্ট করবে। এইটুকুন আমি বলতে পারি। অতএব মানুষকে এখনই আতঙ্কিত বা এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তাযুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আমাদের সরকার যে সমস্ত পদক্ষেপ নিচ্ছেন, এর সাথে এই পদক্ষেপটিও জনগণের জন্য দেখবেন, এবং এটা হয়তোবা বিনা পয়সায় হওয়ার সুযোগ থাকবে। আরেকটি হলো যে আমাদের প্রতিবেশী অন্যান্য দেশ যারা আমাদের চেয়েতেও কম উন্নত, নেপালের উদাহরণ দেওয়া হয়েছে, শ্রীলঙ্কার উদাহরণ দেওয়া হয়েছে, যে সেগুলোর চেয়ে আমাদের দেশে স্বাস্থ্য খাতের চিত্র এবং আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বেশি। আ এবং হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবাটাও ঠিকমতো হচ্ছে না, পাচ্ছে না। না, আমাদের ব্যাপারটা সেখানে নয়। আমাদের ব্যাপারটা হচ্ছে, একটু আগে যে নারায়ণগঞ্জের কাউন্সিলর সাহেব যেটা বললেন যে আমাদের তো বিশাল একটা জনগোষ্ঠী রয়েছে এই কোভিড এর বাইরে রোগী। আমাদের বিশাল একটা আপনার রোগী রয়েছে যাদের ব্রেইনের রোগ হয়, হার্টের রোগ হয়, কিডনির রোগ হয়, খাদ্যনালীর রোগ হয়, অস্থি সন্ধির রোগ হয়। তো এই রোগীগুলোর কি হবে? এই রোগীগুলোর তো চিকিৎসা হচ্ছে। এটা তো তাদের একটা লাগবে। অতএব সেই চিকিৎসার জন্য আমাদের বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ আজকে পর্যন্ত দিচ্ছে এটা, কালকে এবং ঢাকা মেডিকেল কলেজ পার্সিয়ালি যদি কোভিড হসপিটাল হয়ে যায়, তখন তো এটা আবার দেয়াটা একটু ঝামেলাপূর্ণ হয়ে যাবে। তো এটা একটা, আমরাও বলেছি যে আমাদের এখন প্রত্যেক জেলায় আমাদের কিন্তু যে হসপিটাল গুলো রয়েছে, সদর হসপিটাল, আমরা বলব সেখানে আমাদের কনসালটেন্ট রয়েছে। একটা পোরশনকে আলাদা করে
কোভিড এর জন্য রেখে আরেকটা পোর্শন নন কোভিড রাখতে হবে। অর্থাৎ অন্যান্য রোগীদের চিকিৎসাও করতে হবে, এটা ব্যবস্থা নিতে হবে এবং এটা চালিয়ে যেতে হবে। এবং সেই জন্য আমরা মনে করি যে যদি আমরা রোগীদের কোভিড থেকে মুক্তি দিতে পারি, মুক্তি দেবার চেষ্টা করতে পারি, তাহলে আমাদেরকে ভালোভাবে চিকিৎসাটা করতে হবে। আর অন্যান্য যে সমস্ত দেশের কথা বলা হয়েছে, আসলে সেখানে কতগুলো ব্যাপার ছিল। আমরা যদি ভিয়েতনামের এক্সাম্পল দেখি, ভিয়েতনাম যখন একদম ১ম এই দেখলো এরকম একজন কেস এসছে, তারপরে তারা কমপ্লিট লকডাউন করলেন। তাদের স্বাস্থ্য ব্যবস্থা কোন রকম ভাবেই আমাদের চাইতে উন্নত নয়। আপনি শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, আ ভুটান বলেন, অবশ্যই আমাদের কাছাকাছি নয়। কিন্তু কথা হচ্ছে যে আমাদের যখন এরকম একটা বিপজ্জনক অবস্থা তৈরি হয়ে গেল, তখন আমরা তো ওই রেজিমেন্টাল কোয়ারেন্টাইন বলতে যেটা বোঝায় যে কোন দেশ রেজিমেন্টাল কোয়ারেন্টাইন করেছে। আমরা যদি সেরকম একটা ইম্পোজ করতে পারতাম, তাহলে আমরা কিন্তু আরো সাকসেসফুল হতাম। আমরা অন্যান্যদের চাইতে আরো ভালো করে বলতে পারতাম, আমাদের কোনো কেসই নাই। কিন্তু সেই দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, আমরা কোয়ারেন্টাইনটা যে ইনিশিয়াল পিরিয়ডে আমরা জনগণকে বুঝাতে ব্যর্থ হয়েছি what the meaning of quarantine is এবং তারা যদি সেটা মানতেন বা আমরা যদি রেজিমেন্টাল কোয়ারেন্টাইন যেটা এখন করছি, আমাদের আর্মি নেমেছেন তারা যদি তখন ওইখানটায় আমরা বাধা দিতে পারতাম, তাহলে আমাদের কেস একটাও আসতো না। আমাদের পোর্ট অফ এন্ট্রি গুলো আমরা ব্লক করতে পারতাম। তাহলে আমরা ভুটান যেটা করেছে তারা পুরো পোর্ট গুলো বন্ধ করে দিয়েছে। তাদের ফ্লাইট ক্যানসেল করে দিয়েছে। শ্রীলঙ্কার সাথে লকডাউন করে দিয়েছে। ভিয়েতনাম করেছে। অতএব যারাই করতে পেরেছে তারাই তাদের নাম্বার অফ কেসেস কমিয়ে দিতে পেরেছে এবং ভুটান তাদের জনগোষ্ঠী কম, আমাদের চাইতে অনেক কম। তারা করেছে কি তারা এই কিট কালেকশন করে এবং অসংখ্য আপনার রিপোর্ট করে ফেলেছে। ইমিডিয়েটলি তারা কেস ডিটেকশন করেছে, কনট্যাক্ট ট্রেসিং করেছে। তারা তাদেরকে আপনার আটকে দিয়েছে। এটাও একটা ভুটানের জনগোষ্ঠী কমের জন্য তাদের এই পলিসিটা কাজ করে গেছে। আমাদেরও তাই ছিল যে আমরা যদি জনগোষ্ঠীকে নিরাপদে রাখতে পারি তাহলে আর আমাদের এত ভোগান্তি হবে না। কিন্তু অল অন এ সাডেন আমরা দেখলাম যে চিত্রটা পাল্টে গেল। যার ফলে আমরা এখন আর জোর গলায় বলতে পারছি না যে আমরা নেপাল, ভুটান এবং এদের চাইতে ভালো করেছি। কমপক্ষে এইটুকুন বলতে পারবো না যে জনগণকে সচেতন করা এবং আটকে রাখার ব্যাপারে আমরা ওদের চাইতে বেশি সফল নই। জি, কিন্তু এই বটেই সময় আমাদের জি, জি, ধন্যবাদ। আমি আসছি। আবার এই যে করোনা ভাইরাসের দুর্যোগের সময় সাধারণ রোগের চিকিৎসা ব্যাহত হচ্ছে বিভিন্ন হাসপাতালে, এটি বলছেন। এই সময়টাতে টেলিমেডিসিনের নেওয়ার জন্য বেশি পরামর্শ দেওয়া হচ্ছে। এবং টেলিমেডিসিনে এখন যে ডক্টর নিজামুদ্দিন যেটি বললেন যে এখন যেসব ফোন আসছে মানুষের কাছ থেকে সেগুলো সব বেশিরভাগই কোভিড সংক্রান্ত। সাধারণ রোগের জন্য কোনো ফোন আসছে কিনা এবং তাদেরকে সেবাটা আপনারা কিভাবে দেন? ওকে। এখানে এটা কি আমি বলব না নিজাম সাহেব বলবেন? ডক্টর নিজামুদ্দিন, স্বাস্থ্য নিজাম বলেন। বাতায়ন। জি। থ্যাংক ইউ স্যার। আমি যেটা বলছিলাম যে আমাদের যে কল আসছে এখন তার ৫০% কলই কিন্তু হচ্ছে স্বাস্থ্য সেবার জন্য। কিন্তু তার মানে এই না এই সব কলগুলোই কিন্তু করোনার আক্রান্ত রোগী কল করছে। এখানে অনেক মানুষের কল আসছে যারা প্রতিনিয়ত সাধারণ হাসপাতালের আউটডোরে আসতেন, রেগুলার চেকআপে আসতেন, সেবা নিতে আসতেন, যে সেবাগুলোর হয়তোবা কোনো ইনভেসিভ ইন্টারভেনশন নেই, যেমন সার্জিক্যাল ইন্টারভেনশন আছে বা কিডনি ট্রান্সপ্লান্টেশনের ব্যাপার আছে বা ডায়ালিসিস আছে, কার্ডিয়াক রিলেটেড ইস্যুগুলো রয়েছে, সেই কলগুলো কিন্তু আমাদের কাছে এখন আসছে। আমরা যেটা করি, আমাদের কাছে যেগুলো বিশেষজ্ঞ রিলেটেড কল আসে, আপনারা জানেন যে বঙ্গবন্ধু স্পেশালাইজ হেল্পলাইন খোলা হয়েছে গত ২ সপ্তাহ আগে, এবং এখান থেকে স্বাস্থ্য বাতায়ন থেকে প্রত্যেকটা বিশেষায়িত কল যেগুলো দরকার সাথে সাথে বঙ্গবন্ধুতে কিন্তু ওটা ট্রান্সফার করা হয় এবং বঙ্গবন্ধুতে ৩টা সেশনে বিশেষজ্ঞবৃন্দ শিডিউল ভাবে কিন্তু এখন সেবা দিচ্ছেন। এবং এটা একটা নতুন যুগান্তকারী পদক্ষেপ কিন্তু বাংলাদেশের, যে সাধারণ সেবার পাশাপাশি বিশেষ স্পেশালাইজ সেবাকে কিন্তু সংযুক্ত করা হয়েছে অনলাইনের মাধ্যমে। এর পাশাপাশি যেটা হতে যাচ্ছে এবং এই সপ্তাহে থেকেই হবে, যে আপনারা জানেন যে আমাদের অনেক ডাক্তার ভাই বোনরা এই টেলিমেডিসিন সেবায় বাড়ি থেকে, আমরা বলি উবার মডেল ডক্টর, মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু সেবা দিচ্ছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরাও রয়েছেন, সেখানে সাধারণ চিকিৎসকরাও রয়েছেন। সারা দেশে আমরা এ পর্যন্ত ১০,০০০ চিকিৎসককে এই মুক্ত পাঠের মাধ্যমে এই কোভিড এবং করোনা রিলেটেড বিষয়ে কিন্তু প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে, এবং যারা প্রত্যেকে বাসা থেকে এবং মোবাইলের মাধ্যমে সেবা দিচ্ছে। এটা একটা বড় রকম সেবা শুরু হয়েছে। তবে তারপরেও যেটা হয়, যেটা আমরা দেখছি আমাদের
স্বাস্থ্য বাতায়নে এবং বঙ্গবন্ধু স্পেশালাইজ হেল্পলাইনে যে তার কিছু অংশ মানুষ কিন্তু শুধুমাত্র অনলাইনে সেবা দিলেই আমাদের হবে না, তাদেরকে হাসপাতালে আসতে হবে, তাদের ইনভেস্টিগেশন দেখতে হবে, তাদেরকে স্পেশালিস্ট নেক্সট কোর্স অফ মেডিকেশনটা দেবেন। সেজন্য আস্তে আস্তে প্রফেসর আজাদ স্যার বলতে পারবেন, আস্তে আস্তে আউটডোর গুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং অনেক, আজকে আমি নিজেই বঙ্গবন্ধুতে গিয়েছিলাম, আমি নিজে দেখেছি সেখানে পেশেন্টরা আসছে যাদের প্রয়োজন। আর সুবিধা যেটা হয়েছে এখন এই মানে করোনা যেমন আমাদের সমস্ত জনগোষ্ঠীকে আতঙ্কিত করেছে, আমাদের সবাইকে ভয় সন্ত্রস্ত ফেলেছে, চিকিৎসা ব্যবস্থাপনাকে নতুন ভাবে ভাবার সুযোগ করে দিয়েছে। সেই তখন কিন্তু আমরা চিকিৎসকরা এবং স্বাস্থ্য সেবা এন্টায়ার বাংলাদেশে কিন্তু এখন এই আমাদের যে টেকনোলজি ব্যবহার করে, আপনারা জানেন যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গোলের আওতায় বাংলাদেশ কিন্তু টেকনোলজিতে অনেক দূরে এগিয়ে আছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বসে এখন কিন্তু স্বাস্থ্য সেবা দেওয়ার পদ্ধতি তৈরি করা হয়েছে। তাতে করে যেটা সুবিধা হচ্ছে যে সাধারণ রোগী করোনার সাসপেক্টের বাইরেও এই আমাদের স্বাস্থ্য বাতায়ন থেকে তো সেবা পাচ্ছেনই, এছাড়াও আরো কিছু মানে কল সেন্টার সেবা দিচ্ছে, সরাসরি ডাক্তাররা নিজে সেবা দিচ্ছে ভলেন্টারিলি, স্পেশালিস্ট ডক্টররা, আমাদের প্রফেসররা সেই সেবাগুলো কিন্তু জনগণ এখন পাচ্ছে। তাতে করে ধন্যবাদ যেটা ডক্টর সুবিধা নিজামুদ্দিন। যে ধন্যবাদ মানুষ ডক্টর। সেবার বাইরে নেই কিন্তু। আচ্ছা, ধন্যবাদ ডক্টর নিজামুদ্দিন। এরপরেও মাঝে মধ্যে এরকম অভিযোগ আসে যে সেবা না পাওয়ার অভিযোগটা আসে। আমরা আশা করব যে আমাদের স্বাস্থ্য খাত এখনো ইউরোপ আমেরিকাকে মতো হয় নাই বা ছাড়িয়েও যায় নাই। সুতরাং আমাদের স্বাস্থ্য খাতের ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে, এমনকি কোভিড ডেডিকেটেড হসপিটালের ভিতরের কিছু চিত্র আমরা যারা রোগী ভর্তি ছিলেন বা আছেন তাদের কাছ থেকে পাচ্ছি, যেগুলো খুব সুখকর নয়। একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে চান। হ্যালো, শুনতে পাচ্ছেন? এখনো আছেন আমাদের সঙ্গে? জি জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম শাহানুর, আমি শ্যামলী থেকে বলছি, জি, ঢাকা। জি, আপনার প্রশ্ন আমার করুন, কোশ্চেন শুনতে পাচ্ছি। আজকের অডিয়েন্সের কাছে জি, যে কোভিড-19 যে প্যান্ডেমিক ওয়ার্ল্ড ওয়াইড যেটা চলছে, এটার এখন আমাদের দেশের যে কন্ডিশন এখন এই পর্যায়ে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে যেটা আমি যেটা জানতে পারলাম লাস্ট 1 মান্থে, যে মেডিকেল টেকনিশিয়ান যারা স্যাম্পল কালেকশন করে, হ্যাঁ, গত 8-10 বছর মেডিকেল কোনো টেকনিশিয়ান নিয়োগ হয় নাই। হ্যাঁ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে বিভিন্ন সরকারি হসপিটালে যে মেডিকেল টেকনিশিয়ান যারা স্যাম্পল কালেকশন করবে, আজকে স্যাম্পল কালেকশনের জন্য বিভিন্ন জায়গায় লোক পাঠানো যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, যেটা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। তো এই ব্যাপারে অডিয়েন্সের কাছে আমি একটু জানতে চাই, এটা কেন হয়? জি, ধন্যবাদ। সক্ষমতা, এখানেই হলো স্বাস্থ্য খাতের সক্ষমতার প্রশ্ন। আমরা যে আলোচনায় ছিলাম, এস এম মইজুল আকবর চৌধুরী, আপনার চট্টগ্রামের যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম, যে সেখানে 2 কোটি মানুষ মাত্র 160 থেকে 180টি নমুনা সংগ্রহ করা যায়, এবং নমুনা সংগ্রহ এই যে অবকাঠামোগত সুবিধা, এর মধ্যে মানুষের সংকট, জনবল সংকট যেটা বলে, যেমন হেলথ টেকনোলজিসের সংকট, যেটি দর্শক প্রশ্ন করছিলেন, আপনারা কি এই রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন? এখনো আমাদের তো মাত্র সেন্টার 2টা, ওই সংকটে আমরা এখনো পড়ি নাই। আমরা হয়তো আমাদের সেন্টারগুলো যখন বাড়াতে যদি পারি, হয়তো তখন এই সংকটে আসতে পারে। এখন আমাদের যে প্রধান সংকটটা হচ্ছে যে টেস্ট ফ্যাসিলিটিসটা, সক্ষমতাটা, ব্যাপ্তিটা বাড়ানোটা। আর যেখানে বিআইটিটি এবং ভেটেরিনারি হসপিটালে যারা আছেন তাদের সাথে চিটগাং ইউনিভার্সিটির থেকেও অনেকেই ভলান্টিয়ার হিসাবে যুক্ত হয়েছেন। কিন্তু এছাড়াও আমাদের অনেকগুলো ম্যান পাওয়ার এখনো সরাসরিভাবে এর সাথে সম্পৃক্ত হতে পারেনি। যেমন ধরুন চিটগাং মেডিকেল কলেজে পিসিআর ল্যাবটা ডেভেলপ করা হচ্ছে রাইট নাও, কিন্তু এটা অ্যাক্টিভ হতে আরো কিছুদিন সময় লাগবে। সম্ভবত 7 কিংবা 8 তারিখের দিকে পিসিআর ল্যাব চালু হবে। তাহলে ওখানকার ম্যান পাওয়ারটাও এখনো তারা অনেকটা বসে আছে। এরকম ভাবে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে অনেকে স্টাফ আছেন। চট্টগ্রামের ক্ষেত্রে বলবো, আমি ওভার দ্য কান্ট্রির কথা বলছি না। আছেন যারা এখনো আমরা স্টাফ সংকটে ভুগছি না। আমরা সংকটে ভুগছি যে আমাদের ফ্যাসিলিটিস গুলো, ইমপ্লিমেন্ট যেগুলো সক্ষমতা আছে সেগুলো আমার টেস্ট ফ্যাসিলিটিটা যেহেতু কম হচ্ছে, এই জায়গাটাতে আমরা ডেফিসিয়েন্সিতে এই মুহূর্তে আছি। হয়তো আমরা আমাদের যখন টেস্ট করার সেন্টার গুলো বাড়াতে পারবো, চাহিদার সাথে তাল মিলিয়ে বাড়াতে পারবো, তখন হয়তো বা আমাদের এই স্টাফ সংকটটা তৈরি হতে পারে। এই জন্যই আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে করোনা একটা প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে আগে
প্রবলেম কি হবে সেটা আমাকে আগে থেকে মাথায় নিতে হবে, পোস্ট ইফেক্ট ভাবলে হবে না। আমাদেরকে ইফেক্টটা হওয়ার আগে চিন্তা করতে হবে। যেমন ধরুন আপনি চমৎকার স্টাফ সংকট। এরকম সংকটগুলোকে আজকে আমরা ডেইলি ৫০০ কালেকশন করে ১৬০ থেকে ৮০ টা করছি। তাহলে আমাকে এই মুহূর্ত থেকে উদ্যোগ নিতে হবে যে আমার আগামী ১৫ দিন পরে আমার ১০০০ স্যাম্পল কালেকশন হবে। অতএব আমাকে ১০০০ স্যাম্পল কালেকশন করে ১০০০ স্যাম্পলের রিপোর্ট দেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে হবে। এবং এই ১০০০ জনের স্যাম্পল কালেকশন করার জন্য আমার কতজন ম্যান পাওয়ার লাগবে, কয়টা পিসিআর মেশিন লাগবে, কয়টি সেন্টার লাগবে। এখন থেকে যদি আমি পরিকল্পনাগুলো নিয়ে এবং বাস্তবায়ন করি, তাহলে হয়তোবা আগামী ১ সপ্তাহ পরে আমরা আরো বড় একটা স্যাম্পল জটে পড়বো না। এখন ইদানিং যেটা হয়েছে ১০০০ থেকে ১৫০০ এর উপরে স্যাম্পল পড়ে থাকছে, এটা হবে না। তাই করোনাটা আসলে প্যান্ডেমিক সিচুয়েশনটাকে যদি আমরা সত্যিকার অর্থে সেবা দিতে চাই, করোনার আগে আমাদেরকে পথ চলতে হবে। করোনার ইফেক্ট কি হবে সেইটাকে চিন্তা করে আমাদেরকে পরিকল্পনা করে আমাকে সেটাকে বাস্তবায়নে যেতে হবে। আমাদের একটা ঘটনা ঘটে যাওয়ার পরে পোস্ট ইফেক্ট সেটাকে সলিউশনের পিছনে হাঁটলে ভোগান্তি ছাড়া আসলে আর কিছু পারবে না। তাই আমার আহ্বান থাকবে যে আমাদের সামনের দিনগুলোতে আগামী ১০ দিন পর আমাদের কি হবে সেটা ভাবতে হবে। ১০ দিন পরে এই স্টাফ সংকট আমার হবে কিনা? তাইলে আমাকে এই স্টাফটাকে আমাকে এখন থেকে প্রিপেয়ার করতে হবে। আর ১০ দিন পরে আমার মাইক্রোবায়োলজিস্টের সংকট হবে কিনা? তাদেরকে আমাকে এখন করতে হবে। এই স্যাম্পল কালেকশন করার জন্য কিছু প্রসিডিউর আছে, কিছু আমাকে এই ম্যান পাওয়ারটাকে আমাকে ট্রেন্ড আপ করে তৈরি করে ফেলতে হবে। তাহলে আমি সংকট তৈরি হওয়ার আগে যদি ট্রেন্ড আপ হয়ে যায়, তাহলে দেখা যাবে যে আমরা যে এই করোনার পরিস্থিতির কথা বলা হচ্ছে, আজকে যে সংকট সেটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে মোকাবেলা করতে হবে। তাই আমার আহ্বান থাকবে যে আমাকে দেখতে হবে যে কি আছে, কি নাই সেটা সর্ট আউট করে আমাদের দর্শককে অবশ্যই ধন্যবাদ। এই জন্য যে পাশাপাশি এই যে মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি এইখান প্রসঙ্গে একটা ধন্যবাদ দিতে চাই যে ২৯তম বিসিএস থেকে ২০০০ ডাক্তার এবং অন্য থেকে ৫০০০ নার্স নিয়োগ দিয়েছেন। ইনি মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শী বলে আগামী দিনটাতে যে চিকিৎসক সংকট হতে পারে সেই সংকটের মাথায় রেখে কিন্তু ইনি খুব দ্রুততার সাথে নিয়োগ দিয়েছেন। আপনারা দেখেছেন এখন যে আক্রান্তের মধ্যে প্রায় 8 to 10% কিন্তু চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী। এরা কিন্তু শুধু হাসপাতালে কাজ করছে তা না, এরা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে সেবা দিচ্ছে। বরঞ্চ কোভিড ডেডিকেটেড হসপিটালের থেকে নন কোভিড ডেডিকেটেড হসপিটালগুলোতে যেখানে জেনারেল সার্ভিস দিচ্ছে ডাক্তার এবং হেলথ ওয়ার্কাররা, সেখানে কিন্তু আক্রান্তের হারটা বেড়েছে। তাহলে তাদেরকেও আমরা এখানে এই যে নিজেকে সুরক্ষা করার জন্য যে ইকুইপমেন্ট গুলি দরকার এবং তার ব্যবহার দরকার এবং সে যে রিউজেবল একটা জিনিস করতেছে সেটাকে কিভাবে সে ডিসইনফেক্টেন্ট করবেন, সেটাকে কিভাবে ব্যস্ত, এই যে ট্রেন্ড আপটা না হওয়ার কারণে আজকে দেখা যাচ্ছে যে পেরিফেরিতে অনেক স্বাস্থ্যকর্মী চিকিৎসক আক্রান্ত হচ্ছে। তাই আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যেরকম সুদূরদর্শী ভাবে চিন্তা করে ২০০০ চিকিৎসক এবং অন্যদেরকে নিয়োগ দিয়ে ভবিষ্যৎকে স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো রাখার জন্য পদক্ষেপ নেওয়া, আমার আহ্বান থাকবে যে ঠিক সেভাবেই করোনার সংকট প্রকট হওয়ার আগে সে প্রকট হলে কি হবে সেটা ভেবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দর্শককে আরো একবার ধন্যবাদ দিচ্ছি। জি, ধন্যবাদ ডক্টর আকবর চৌধুরী। আমরা এই করোনা ভাইরাসকে থামাতে হবে, সংক্রমণকে থামাতে হবে। এই সংক্রমণ থামানোর জন্য যে সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল সেগুলো অব্যাহত রাখার কথা খান আবুল কালাম আজাদ বলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকেও কিন্তু বলেছে বিভিন্ন দেশ যে তাদের লকডাউন শিথিল করছে সেটার বিরুদ্ধে একটা সতর্ক করেছে তারা, যে এই এখনই যদি শিথিল করা হয় প্রতিরোধ ব্যবস্থাগুলোকে তাহলে হয়তো বিপদ আরো বাড়তে পারে। কিন্তু আমাদের দেশেও কিন্তু এই শিথিলতাটা হয়েছে, যে আলোচনার শুরুতেই যেটি খান আবুল কালাম আজাদ বলেছেন যে আমরা যথাযথভাবে এটা করতে পারি নাই। আমরা শেষ করতে চাই সেই আলোচনা দিয়েই, যে আমরা যখন করোনা ভাইরাস আমাদের উপরের দিকে গ্রাফ আমরা থামাতে পারি নাই, সেই মুহূর্তে এই যে প্রতিরোধ ব্যবস্থাগুলো শিথিল করা এটা কতটা যৌক্তিক হয়েছে? এতে কি আমাদের ঝুঁকি আরো বাড়ছে না? খান আবুল কালাম আজাদ। ধন্যবাদ। আমি তো মনে করি যে আমরা ইতিমধ্যে আলোচনা অনেকগুলো ব্যাপারই নিয়ে এসেছি এবং সব জায়গায় তো বুঝতে পারছি যে আমাদের কেমন হবে, এবং এখানে আমার যে ২ জন অত্যন্ত বিজ্ঞ সহকর্মীকে আজকে আপনি এনেছেন এবং বাইরে থেকে যে কাউন্সিলর, তাদেরকে আমি তাদের বিশাল বক্তব্যের জন্য এবং অত্যন্ত সুচিন্তিত বক্তব্যের জন্য ধন্যবাদ দিতে চাই। যেখানে অনেকগুলো বিষয় চলে এসছে এবং অত্যন্ত চমৎকার করে তারা বর্ণনা করেছেন। তারা এই পুরো মহামারীটাকে এমনভাবে দেখছেন, প্রত্যেকে কিন্তু তাদের প্রত্যেকের অবজারভেশন গুলো রয়েছে। তার
তারপরেও আমি বলব যে আমাদের অবজারভেশনে যারা আমাদের রয়েছে, যারা আপনার এই কাজগুলো করছেন, এগুলো অনেকগুলো জায়গা থেকে কাজগুলো হয় তো। আসলে এত বড় প্যান্ডেমিক এর জন্য তো কেউ প্রস্তুত থাকে না। যত বড় প্রস্তুতিই বলেন, সেটাই প্রস্তুতি সম্পূর্ণ হয় না। এবং প্রস্তুতি নেয়ার পরেও দেখা যায় যে ওই প্রত্যহ নতুন, নতুন অনেক কিছু ব্যাপার বেরিয়ে আসে। মনে করেন যে একটি হসপিটাল নতুন করে তাকে একটা পিসিআর মেশিন দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে তাকে বলা হলো তুমি টেস্ট করবে। টেস্ট কালেকশন করে মেশিনটা বসিয়ে দেওয়া হলো। সেই রিপোর্ট গুলো ভেতরে ঢুকানো হচ্ছে কম্পিউটারের মধ্যে। রাতের বেলা গিয়ে কম্পিউটারটা ডিস্টার্ব করা শুরু করলো, হ্যাং হয়ে গেছে। রিপোর্টটা বের করতে পারল না। এটি একটি ছোট্ট অসুবিধার কথা বললাম। এইরকম অসংখ্য অসুবিধা হতে পারে, যেগুলো দিয়ে আসলে ব্যাখ্যা করা যাবে না। আমাদের দেশ ছোট দেশ, আমাদের দেশে অনেক রকমের সমস্যা রয়েছে আমরা জানি। কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো আ কমতি নেই। তা আমরা এখনো মনে করি যে আমাদের যে মানুষের যে প্রাণশক্তি রয়েছে, মানুষের প্রাণশক্তিকে কাজে লাগাবার জন্য আমরা যদি তাদের বোধের ভেতরটায় সত্যিকারের ভাবে এমন একটি বোধ তৈরি করে দিতে পারি যে এখনো আমাদের মঙ্গল কিসে রয়েছে। ঠিক আছে, যেই ভদ্রলোককে বলা হচ্ছে যে তিনি গিয়ে ওখানে মেশিনে কাজ করবেন। তাহলে তিনি বাদে আপনার তো কোনো কাজ নেই। আপনি বাসায় থাকুন। আপনি নিয়ম মেনে চলুন। এবং আমরা বলেছি যে শুদ্ধ শিষ্টাচার, নিরাপদ দূরত্ব এবং আপনার হাত বারবার ধোয়া, হাঁচি-কাশির যে একটি শুদ্ধাচার ইত্যাদি কিন্তু ৯৯ ভাগ আপনাকে এই বা কোভিড আক্রমণ থেকে বাঁচিয়ে রাখতে পারে। এটা কিন্তু একেবারে সত্যি কথা। যেখানে সেখানে আমাদের কথা বলার দরকার নেই। আমি যখন কথা বলবো, আমি মাস্ক পরে নেব। আরেকজন যখন কথা বলবেন, তিনিও মাস্ক পরে নেবেন। মনে রাখবেন যে কথার সাথে যে পানি বিন্দুগুলো চারিদিকে ছড়িয়ে যায় এবং তার মধ্যে করোনা ভাইরাস এসে লাগতে পারে। অতএব আমাদেরকে এখনো সতর্ক হওয়া প্রয়োজন। আর আমি বলছি না যে আমরা এখনো ব্যর্থ। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি। আমরা কিছুটা চাচ্ছি যে আমাদের অর্থনীতি যেন একেবারে ভেঙে না পড়ে। আমি অর্থনীতিবিদ নই। কিন্তু অর্থনীতিবিদরা যে ভবিষ্যৎ আপনার আমাদের বাংলাদেশ সম্বন্ধে মন্তব্য করেছেন, ২০২০ সালেও আমাদের প্রবৃদ্ধিকে নেগেটিভ দেখাননি। এটা ৩ এর কাছাকাছি দেখিয়েছেন। আবার আশ্চর্য ব্যাপার হচ্ছে ২০২১ সালে এটা অধ্যক্ষ অনেক। অধ্যক্ষ আজাদ, আমাদের শেষ করতে হবে। আমরা আপনি আর জাস্ট ৩১ সেকেন্ডের মধ্যে যদি আমি বলব যে এখনো আমি বলব আমরা ডক্টররা আপনাদের জন্য রয়েছি, আমাদের নার্সরা রয়েছে, আমাদের হেলথ কেয়ার ওয়ার্কাররা রয়েছে। আমাদের যেখানে 1:3:5 একজন ডাক্তারের জন্য ৩ জন নার্স এবং ৫ জন হেলথ টেকনোলজিস্ট এবং অল প্যারামেডিক্স থাকা দরকার। আমরা এখনো সেই জায়গায় যেতে পারিনি। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের দেশে এখন এই মুহূর্তে প্রায় ৮০,০০০ ডক্টর কাজ করছেন। আমাদের দেশে এই মুহূর্তে প্রায় ৫০,০০০ নার্স কাজ করছেন। আমাদের ২৪,০০০ অক্সিলারি ফোর্স কাজ করছেন। তাদেরকে যদি আমরা এখন ঠিকমতো কাজে লাগাই এবং একটু আগে যেটা আমার সহকর্মী বলছিলেন যে ২০০০ ডক্টর আমরা নতুন পাচ্ছি। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানাই। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। জি, ধন্যবাদ কিন্তু ধন্যবাদ। এর সাথে হেলথ টেকনোলজিস্টদের তাদেরকেও এই মুহূর্তে যদি তাদের নিয়োগ প্রক্রিয়াটা একটু বিলম্বিত হয়, তারপর আমি মনে করি যে একটি তাদেরকে আ আ নিয়োগ দেওয়ার একটা ব্যবস্থা নেওয়া জি, খুবই অনেক জরুরি। ধন্যবাদ খান আবুল কালাম আজাদ। আমাদের একেবারেই শেষ করতে হবে। আমাদের হাতে সময় নেই। খান আবুল কালাম আজাদ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নিজামুদ্দিন আহমেদ এবং এস এম মইজুল আকবর চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে মকসুদুল আলম খন্দকার খোরশেদ, আপনাকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা শেষ করব, তবে তার আগে একটি ঘোষণা রয়েছে। আগামী শনিবার থেকে শেভরন বিশ্বময় করোনা অনুষ্ঠান রাত ১১টার পরিবর্তে রাত ৮টায় দেখতে পাবেন। আমরা আশা করছি শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টায় এই অনুষ্ঠানে আপনাদেরকে পাবো। আপনারা বাড়িতে থাকুন এবং কোভিড সংক্রমণ থেকে নিরাপদ থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।